আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা। আমি ইসমাইল, বর্তমানে ইসলামাবাদ থেকে ঘটনাটি বলছি। গত 11 বছর ধরে আমি অস্ট্রেলিয়ার সিডনি শহরে আছি। তার আগে 3 বছর ইউকেতে ছিলাম। তারপর এখানে চলে আসি, কারণ আমার স্টুডেন্ট ভিসা ছিল। বিদেশে নতুন জীবন, কাজ খোঁজা খুবই কঠিন ছিল, বিশেষ করে স্টুডেন্ট ভিসা নিয়ে। প্রথম 2 বছর আমাকে প্রচুর সংগ্রাম করতে হয়েছে। 6 বছর ধরে অদৃশ্য কিছু শক্তি, বিভিন্ন জাদু টোনা কিংবা জিনপরির ব্যাপারে ব্যক্তিগত অভিজ্ঞতা হয়েছে আমার। এমন অবস্থায় আমি অস্ট্রেলিয়াতে থাকতে থাকতে এসব বিষয়ে নিজের মতো করে গবেষণা করতে শুরু করি। একসময় আল্লাহর রহমতে নিজের একটা ছোট ব্যবসা গড়ে তুলি, কর্পোরেট গাড়ি ভাড়া দেয়ার। আমার ব্যবসা ও জীবনের ঘটনা। আমার কর্পোরেট গাড়ি ভাড়ার ব্যবসায় বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট ছিলেন। মন্ত্রী বা বিশেষ অতিথিদের জন্য লাক্সারি গাড়ির ব্যবস্থা ছিল। কখনো কখনো গাড়ি 1 সপ্তাহ বা 2 সপ্তাহের জন্য বুক করা হতো। ব্যবসার শুরুতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। নিজে নিজে কোম্পানি রেজিস্টার করেছি, ব্যবসার প্রসার বাড়াতে চেষ্টা করেছি। ধীরে ধীরে আল্লাহর রহমতে ব্যবসা জমে ওঠে, আর এই বিজনেসে আরো কিছু গাড়ি যোগ করতে সক্ষম হই। একসময় নিজের জীবনযাপনও একটু পরিবর্তিত হয়। নতুন গাড়ি কেনা, নতুন মোবাইল নেয়া কিংবা ছোট বড় জিনিস কেনা, এই সব কিছুই বন্ধুদের সাথে শেয়ার করতাম, ছবি দিতাম সোশ্যাল মিডিয়ায়। ভ্রমণ আমার খুব পছন্দের। প্রতি সপ্তাহে কোথাও না কোথাও ঘুরতে যেতাম, বন্ধুদের সঙ্গে আনন্দ করতাম। মা অনেকবার বলেছেন, স্মাইল, এত বেশি শো অফ করা ঠিক না, এতে অনেকের নজরে পড়ে যেতে পারো। কিন্তু তখন আমার এসব কথা শোনার সময় ছিল না। 2015 সালে জীবন অনেকটাই স্থিতিশীল হয়ে গিয়েছিল। পাকিস্তানে গিয়ে নতুন একটা গাড়ি কিনে ফেললাম, যদিও আগে থেকেই একটা গাড়ি ছিল। মা তখনও বলেছিলেন এত তাড়াহুড়া না করতে। উনি বললেন যে যখন বাড়িতে আগে থেকেই গাড়ি আছে, তখন নতুন গাড়ি কেনার দরকারটা কি। কিন্তু আমি চাইতাম আমার পরিবারের মধ্যে আমার কাছে সবচেয়ে ভালো গাড়ি থাকুক। ওই সময় আমি 2-3টা বিয়েতে গেস্ট হিসেবেও গিয়েছিলাম। সেখানে আমি বেশ পরিচিত হয়ে উঠেছিলাম। সবাই ধরেই নিয়েছিল আমার কাছে অনেক টাকা আছে আর দামি জিনিসপত্রও আছে। তাই আমি অনেকেরই নজরে পড়ে গিয়েছিলাম। এমনকি যাদের সঙ্গে আগে কখনো কথা হয়নি, তারাও আমাকে ডাকতে শুরু করলেন। তখন থেকেই আমি এঙ্গেজ ছিলাম। আমার মামার মেয়ের সঙ্গে এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছিল। তারা একটা কোয়ার্টারে থাকতেন, কিন্তু এঙ্গেজমেন্টের খবর থাকা সত্ত্বেও কিছু আত্মীয় স্বজন এসেছিলেন তাদের মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে। তারা আম্মিকে বললেন, আমরা আমাদের মেয়ের জন্য প্রস্তাব দিতে এসেছি। আমি বললেন, ইসমাইলও তো আগে এঙ্গেজমেন্ট হয়ে গেছে ওর মামার মেয়ের সঙ্গে, তাদের সম্পর্কও ঠিক আছে। তারপরও কিভাবে এটা জানার পরেও আপনারা প্রস্তাব নিয়ে এলেন? তারা বলতো, এঙ্গেজমেন্ট তো ভাঙাও যেতে পারে। এটা শুনে আমারও অদ্ভুত লাগলো। কয়েকদিন পর আমি আবারও অস্ট্রেলিয়ায় ফিরলাম আর আমার কাজে যোগ দিলাম। দেশে ফেরার 12 থেকে 14 দিন পর একদিন সকালে স্বাভাবিকভাবে কাজে বের হলাম আর অফিসে চলে গেলাম। অফিসে গিয়েই কাজ শুরু হয়ে গেল। আমার বাসা সিডনি শহর থেকে 30 থেকে 40 মিনিটের ড্রাইভ ছিল। অফিস থেকে বের হয়ে ফিরছিলাম, পথে হঠাৎ গাড়ি কোনো কিছুর ওপর উঠে গেল। সঙ্গে সঙ্গে টায়ার ফাটার শব্দ পেলাম। আমি চিন্তায় পড়ে গেলাম, কিছুই বুঝতে পারছিলাম না। রাস্তায় কিছু ছিল না, আর আমি খুব সতর্কতার সাথে গাড়ি চালাচ্ছিলাম। যেখানে দাঁড়িয়েছিলাম সেখানেই গাড়ি থামালাম। নেমে দেখি বাম পাশের 2টা টায়ারই ফেটে গেছে। আমার কাছে একটা টায়ার ছিল আর একটা ছিল না। তাই রাস্তার পাশে দাঁড়িয়েই সাইট অ্যাসিস্ট্যান্টকে ফোন করলাম। সে এসে আমার গাড়ি লোড করলো। আমি এবার নিজে একটা উবার বুক করলাম। বাসায় ফিরলাম। বাসায় এসে মোবাইলটা দেখলাম, কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়লাম। এটাই সেই রাত যেখান থেকে ঘটনার শুরু। বুঝতেও পারিনি আমার সাথে কি হচ্ছে। রাত 3টার দিকে ঘুম ভেঙে গেল। কেউ আমার বুকে আঘাত করলো। প্রচন্ড ব্যথা আর হৃদস্পন্দন খুব দ্রুত হচ্ছিল। চমকে উঠে দেখি শরীর ঘামে ভিজে গেছে, হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল, শরীরে প্রবল ব্যথা, সম্পূর্ণ বাহু ও চোয়ালে ব্যথা। আমি চিৎকার করে উঠলাম। আমি বন্ধুদের সঙ্গে থাকতাম। পাশের রুমের বন্ধু দৌড়ে এসে আমার অবস্থা দেখে সঙ্গে সঙ্গে আমাকে গাড়িতে তুলে নিয়ে হাসপাতালে চলে গেল। নার্স আমার আঙুলে একটা মেশিন লাগালো, যা ব্লাড প্রেশার দেখার যন্ত্র। এটাকে বলে অক্সিমিটার। অক্সিমিটার লাগিয়ে আমার হার্টবিট দেখলো যে 320-এর ওপরে। তখনই জরুরি বাটন চেপে ব্লু কোড ডাকা হলো, কারণ আমার অবস্থা খুবই সংকটাপন্ন।
তখনই আমাকে আইসিইউতে নিয়ে যাওয়া হলো, আমাকে ওষুধ প্রদান করা হলো। আমি কিছু বুঝে উঠতে পারছিলাম না আমার সাথে কি হচ্ছে। সব টেস্ট হলো, রিপোর্ট একদম স্বাভাবিক, আমি সম্পূর্ণ সুস্থ। ডাক্তাররা অবাক, কিভাবে এটা সম্ভব? হার্টবিট এত দ্রুত, বুকের ব্যথা, কিন্তু কিছু ধরা পড়ছে না কেন? যাই হোক, সুস্থ হয়ে বাড়ি ফিরে এলাম, কাজে ফিরে গেলাম। 2-3 দিন কেটে গেল, আবারও একই ঘটনা ঘটল। আবারও হাসপাতালে যেতে হলো। সিচুয়েশন আবার আগের মতোই। পরীক্ষা করলো ডাক্তার, সব ক্লিয়ার। এখন এটা একদম রুটিন হয়ে গেছে। প্রায় 3 দিন পর পর আমার এই হার্ট অ্যাটাক হয়। আমি একদম মৃত্যুর মুখে চলে যাই। হাসপাতালে যাই, টেস্ট করাই, কিন্তু সব রিপোর্ট নর্মাল আসে। ডাক্তাররা কিছুই বুঝে উঠতে পারছিল না সমস্যা কোথায়। অনেক বন্ধু আমাকে বলেছিল, তোমাকে দেশ ছাড়তে হবে, পাকিস্তানে যেতে হবে। এখানে ডাক্তাররা কেবল টেস্টের ওপর নির্ভর করে, ওখানকার ডাক্তাররা অনেক ভালো। আমি পাকিস্তানে ফিরে এলাম। আমার বাড়ির সবাই আমাকে একটা হসপিটালে ভর্তি করলো। আমার সব ধরনের টেস্ট করা হলো। তখন আমার অবস্থা এমন ছিল যে দিনে 2-3 বার আমার অ্যাটাক হতো। আমি সব সময় যন্ত্রণায় থাকতাম, একদম শান্তি পেতাম না। তখন হাসপাতালের স্টাফরা আমাকে ঘুমের ওষুধ দিত। আমি ঘুমিয়ে থাকতাম, আর চোখ খুললেই আবার যন্ত্রণায় ভুগতাম। শ্বাস নিতে কষ্ট হতো, কাঁধে ভারী ওজন অনুভব করতাম। মনে হতো কেউ যেন কাঁধে একটা চাপ দিচ্ছে, আর শ্বাস নেওয়া খুব কঠিন হয়ে যেত। আমার অবস্থা দিন দিন খারাপ হচ্ছিল, কিন্তু রিপোর্টগুলো নর্মাল। ঠিক তখনই মামা আমার অবস্থা দেখে আমার মাকে বললেন, আভা, এটা হয়তো বা জাদু বা নজর হতে পারে। আমার পরিবার ও আমি এসব বিষয়ে কখনো বিশ্বাস রাখতাম না। জাদু টোনা, ভূত প্রেত এসব আমাদের কাছে অবাস্তব ছিল। মানুষ বলে ওর উপর জাদু হয়েছে, এগুলো সাধারণত বলা কথাই ভাবতাম, কিন্তু আমরা কখনো বিশ্বাস করতাম না। মামা বললেন, মনে হয় অন্য কিছু আছে, ওকে স্পিরিচুয়াল হিলারের কাছে নিয়ে যাওয়া উচিত, কারণ এত টেস্ট করেও কিছু ধরা পড়ছে না। মামারা একজন পরিচিত কারি সাহেবকে চিনতেন, ভালো মানুষ। তারা ধনী কেউ ছিলেন না। ওনাকে ডেকে আনা হলো। তিনি এসে আমাকে দেখলেন। তিনি দোয়া দুরুদ পড়তে শুরু করলেন। পড়া চলার সময় মনে হচ্ছিল আমার হার্ট ধুকপুক করছে, মাথা থেকে যেন আগুন নেমে আসছে পা পর্যন্ত। কিন্তু কিছুক্ষণ পড়া চলার পর আমার মাথায় বোঝা হালকা হয়ে গেল, শরীরের ওজন কমে গেল, শ্বাস স্বাভাবিক হলো, ব্যথা সম্পূর্ণ চলে গেল। তখন আমিও বাসার সবাই বুঝতে পারলাম, সত্যি আমার সাথে কিছু একটা হয়েছে। এটা ছিল এক ধরনের স্পিরিচুয়াল সমস্যা। এরপর কারি সাহেব নিয়মিত দোয়া দুরুদ পড়তে লাগলেন, আর আমি সম্পূর্ণ ভালো হয়ে গেলাম। এরপর অস্ট্রেলিয়া ফেরার সময় চলে এলো। আমি প্যাকিং করলাম, সবকিছু গুছিয়ে নিলাম। সন্ধ্যায় মামার বাসায় চলে গেলাম, যেন সেখান থেকে সরাসরি এয়ারপোর্টে যেতে পারি। হঠাৎ বসে থাকতে থাকতে আবার অ্যাটাক শুরু হলো, আগের চেয়ে অনেক খারাপ। সেই অ্যাটাকে এমন ব্যথা শুরু হলো, শ্বাস নিতে পারছিলাম না। সবাই দ্রুত আমাকে হাসপাতালে নিয়ে গেল। অনেক কষ্টে সেখানে পৌঁছালাম। আমাকে অক্সিজেন আর সিপিআর দেয়া হয়। কিছুক্ষণ পর আমি জ্ঞান ফিরে পাই। তারা সব পরীক্ষা করে, হাসপাতালে রেখে দেয়। রিপোর্ট আবারও ঠিকঠাক আসে। কয়েকদিন সুস্থ থাকি, কিন্তু যখন আবার অস্ট্রেলিয়া যাওয়ার জন্য বের হলাম, ঠিক তখনই একই সমস্যা শুরু হয়। আবার আগের অবস্থায় ফিরে যাই। আমার সাথে এভাবে 3 বার হলো। তখন স্পষ্ট হয়ে গেল যে যে সমস্যাটা ছিল সেটা যেন চাইছিল না আমি অস্ট্রেলিয়া যাই। তারপর কারি সাহেব বললেন, এটা আমার হাতে নেই, একজন হুজুর সাহেবের কথা বলি আপনাকে, আপনি ওনার কাছে যান। ফয়সালাবাদে আমার বাড়ির লোকেরা আমাকে নিয়ে গিয়েছিলেন সেখানে। সেই হুজুর সাহেব আমাকে দেখে বললেন, এর ওপর অনেক শক্তিশালী কালো জাদু করা হয়েছে, আর কিছু একটা ওকে এখান থেকে বেরোতে দিচ্ছে না। তারপর তিনি দোয়া পড়লেন এবং জাফরানের সাহায্যে কিছু তাবিজ দিলেন মাসখানেকের জন্য। উনি আমাকে বললেন, তুমি ফিরে গিয়ে কারি সাহেবকে বলো আমি একটা দোয়ার ব্যবস্থা করেছি, তোমরা সবাই মিলে সারা রাত মসজিদে বসে সেই দোয়া পড়ো। আমি ফিরে এলাম। বেনিয়াম মসজিদে গিয়ে দোয়াটার আমল করলাম। মসজিদে থেকেও সবকিছু খুব অদ্ভুত লাগছিল। কেমন যেন গা ছমছমে একটা অনুভূতি, মনে হচ্ছিল কেউ আমার আশেপাশে আছে।
কারি সাহেবও পড়ছিলেন, আর আমি ওনার পাশে বসে পড়ছিলাম। আমরা সম্পূর্ণ রাত জোরে জোরে পড়েছি। এরপর তিনি একটা হাঁড়ি নিয়ে এলেন। তার মধ্যে কিছু বস্তু ছিল, সেটার ভেতরে দোয়া পড়ে সেটা বন্ধ করে দিলেন। বললেন, এটা কোথাও ভাঙা জায়গায় পুঁতে এসো। আমি, আমার মামা আর আমার বাবা সবাই মিলে এক ভাঙা জায়গায় গেলাম। সেখানে গিয়ে সেই হাঁড়িটা পুঁতে দিলাম। পরে হুজুর সাহেবের সঙ্গে কথা হলো। তিনি বললেন, এবার তুমি টিকিট কেটে নাও, আল্লাহ চাইলে তুমি যেতে পারবে। আমি একটু ভয় নিয়ে টিকিট কাটলাম। এবার আমার কিছুই হয়নি। আমি আবার অস্ট্রেলিয়ায় ফিরে গেলাম। 3 মাস ধরে আমি তাবিজ পড়তাম এবং চেষ্টা করতাম সম্পূর্ণ সুস্থ থেকে স্বাভাবিক জীবন কাটাতে। কিন্তু 3 মাসের মাথায় তাবিজের মেয়াদ শেষ হয়ে গেল। মাত্র 1 সপ্তাহের মধ্যে আবার সমস্যা শুরু হলো। এতটাই খারাপ অবস্থা ছিল যে আমাকে আবার হাসপাতালে ভর্তি হতে হলো। আমার অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে সব রকম পরীক্ষা নিরীক্ষা করার পরেও সবকিছু নর্মাল আসলো। কিছুতেই তবু উন্নতি হচ্ছিল না। বাড়ির সবাই খুব চিন্তিত হয়ে পড়লেন। অনেকে বন্ধু বান্ধব আর আত্মীয়দেরও এটা জানালেন। তারা উদ্বিগ্ন, বিরক্ত। আমার অবস্থা আরো খারাপ হতে শুরু করলো। নাক দিয়ে রক্ত পড়তে লাগলো, মুখ দিয়ে রক্ত পড়তে লাগলো। আমার ওজন কমতে শুরু করলো, শরীরও দুর্বল হয়ে গেল। আমি আগে বেশ ভালোই ছিলাম, কিন্তু তখন কোনো কাজে মন বসতো না, কিছুই করতে পারতাম না। ধীরে ধীরে সব কাজ বন্ধ হয়ে গেল। সমস্ত কন্ট্রাক্ট শেষ হতে থাকলো। বাঁচার জন্য আমাকে গাড়ি বিক্রি করতে হলো। একে একে সব গাড়ি বিক্রি হয়ে গেল। আমার অবস্থা খারাপ থেকে আরো খারাপের দিকে গেল। টাকা ফুরিয়ে গেল, ব্যবসাও থেমে গেল। তখন অনেকেই বলল, অস্ট্রেলিয়ায় কিছু শ্রীলঙ্কান আছে যারা নুরানি চিকিৎসা করেন, তুমি তাদের কাছে যাও। আমি তাদের কাছে গেলাম। তারা আমাকে চিকিৎসা করলো এবং কিছু সময়ের জন্য ভালো লাগলো আমার। যেমনটা আমি আগেই বলেছিলাম, আমি ভ্রমণ করতে খুব ভালোবাসি। তখন শরীর খারাপ ছিল, তাই আমার বন্ধুরা বলল, আমরা কোথাও যাই। সিডনির কাছেই 1 ঘন্টার ড্রাইভে একটা জায়গা আছে, নাম কিয়ামা। এটা একটা ছোট শহর, সিডনি থেকে প্রায় 40 কিলোমিটার দূরে। সেখানে অনেক গাছপালা, ঘন বন, আর অনেক সময় রাস্তাগুলো একদম ফাঁকা থাকে। আমরা বিকেলে প্রায় 5টা থেকে 5:30টার মধ্যে বের হলাম। আমার সঙ্গে ছিল আমার বন্ধু আর মামাতো ভাই আমজাদ। আমরা কিয়ামায় পৌঁছালাম। মাঝে মাঝে কিছু জায়গায় থেমে যখন পৌঁছালাম, তখন রাত প্রায় 9টা থেকে 9:30। সেখানে একটা ব্লু হোল ছিল, মানে ওখানে পাথরের মধ্যে একটা ছিদ্র ছিল, আর সেই ছিদ্রটা নিচে সমুদ্রের সাথে সংযুক্ত ছিল। যখন বড় ঢেউ আসতো, জল ওই ছিদ্র দিয়ে ফেটে বের হতো। এটা একটা টুরিস্ট স্পট, অনেক মানুষ আসে। তখন শীতকাল, এখানে শীত উল্টো। জুন জুলাইতে শীত পড়ে, ডিসেম্বর জানুয়ারিতে গরম। শীতে ওখানে ঠান্ডা বাতাস বইতো। আমার বন্ধুরা সেটা দেখে মুগ্ধ হয়ে গিয়েছিল। তখন আমাদের ছাড়া ওখানে আর কেউ ছিল না। এখান থেকেই ঘটনার শুরু। আমি সেখানে দাঁড়িয়েছিলাম। হঠাৎ আমার চোখে কিছু পড়ে যায়, আর আমি 3-4টা ধাপ হেঁটে সামনের দিকে এগোতেই দেখি সেখানে কেউ নেই। সেটা ছিল সেই দিন যেদিন আমার শরীরে অদ্ভুত কিছু একটার আনাগোনা শুরু হলো। মনে হয়েছিল হয়তো আমার কোনো বন্ধু মজা করছে, কিন্তু আজ পর্যন্ত কেউ কোনোদিন এমন মজা করেনি। সবাই জানতো আমি অসুস্থ। আমার সব বন্ধু আর সবাই আমার সামনেই দাঁড়ানো ছিল, আড়ম্বরে করে কথা বলছিল। হালকা হালকা বৃষ্টি শুরু হয়েছিল। আমি তাদের দিকে তাকালাম, আমার পেছনের দিকেও তাকালাম। অবাক হয়ে গেলাম। আমার সঙ্গে ঠিক কি হচ্ছে বুঝতে পারছিলাম না। একটু পর আমার অবস্থা খারাপ হতে শুরু করলো। মনে হচ্ছিল যেন কাঁধে ভারী একটা কিছু চাপ দিচ্ছে। আমার হার্ট যেন থেমে যাবে। আমি বললাম, ভাই, আমাদের ফিরতে হবে। তখন প্রায় 10:30 বা 11টা বেজেছিল। আমরা তখন সেখান থেকে রওনা দিলাম। আমার কাজিন গাড়ি চালাচ্ছিল, আমি পাশে বসেছিলাম, আর পেছনের সিটে আমাদের 3 বন্ধু। আমরা যখন মেইন হাইওয়েতে পৌঁছালাম, 2 পাশে জঙ্গল, হালকা বৃষ্টি, একদম ভয়ানক পরিবেশ। কেউ ভাবেনি সামনে কি হতে যাচ্ছে। গাড়ি মেইন হাইওয়েতে 110 কিলোমিটার গতিতে চলছিল। সেই গতিতে এগোচ্ছিলাম। আমার কাজিন স্পিড বাড়ানোর চেষ্টা করছিল, কিন্তু গাড়ি 40-এর বেশি যাচ্ছিল না। গাড়ির ইঞ্জিনে অনেক আওয়াজ হচ্ছিল। গাড়িটা ছিল অটোমেটিক। অ্যাক্সিলারেটরে সম্পূর্ণ চাপ ছিল, তবু গতি 40-এর ওপরে উঠছিল না।
আমি কিছুই বুঝতে পারছিলাম না। বাকিরাও অস্বস্তি টের পাচ্ছিল। আমি কাজিনকে জিজ্ঞেস করলাম, কি সমস্যা? সে বলল, ভাই আমি তো চেষ্টা করছি, কিন্তু গাড়ি তো এগোচ্ছে না। তখন আমারও সন্দেহ হতে লাগলো, কিছু একটা সমস্যা নিশ্চয়ই আছে। হয়তো আমাদের সঙ্গে কিছু একটা ঘটতে চলেছে। একটা অজানা ভয় আমাদের ঘিরে ধরল। আমি আগেই সবাইকে বলেছিলাম, ধীরে ধীরে সবাই দোয়া পড়তে থাকো। সবাই জানতো আমার শরীরে সমস্যা চলছে, কিন্তু হঠাৎ করেই শরীর আরো খারাপ হয়ে গেল। তখন কারি সাহেব, যার কাছ থেকে চিকিৎসা নিচ্ছিলাম, তিনি আমাকে একটা ভয়েস নোট পাঠিয়েছিলেন আর বলেছিলেন শরীর খারাপ লাগলেই ওই অডিওটা শুনতে। আমজাদ আমাকে বলল, কেবল লাগিয়ে অডিওটা প্লে করো, শরীর ভালো লাগবে। আমি কেবল লাগালাম, অডিও প্লে করলাম। এখনো অর্ধেকও শেষ হয়নি, অদ্ভুত একটা অনুভূতি হলো। চারপাশে সম্পূর্ণ অন্ধকার, শীতের রাত। মনে হচ্ছিল আমাদের বাম পাশে কিছু একটা আছে। আমি কাঁচের বাইরে তাকালাম, দেখলাম একটা কালো ছায়া ধীরে ধীরে হেঁটে আসছে। সেই অন্ধকারেও স্পষ্ট ছিল জেট ব্ল্যাক একটা ছায়া আমাদের গাড়ির সাথে সাথেই চলছিল বাম পাশে। আমি যখন দেখলাম, সাথে সাথে পেছনের সিটের 3 বন্ধুও দেখলো। সবাই পেয়ে গেল ভয়। আমি জোরে জোরে বললাম, যে যা পারো সবাই সূরা নাস পড়ো। সবাই জোরে জোরে আয়াতুল কুরসি পড়ছিল। ভয় এতটাই পেয়ে গিয়েছিল যে মাঝে মধ্যে ভুলও পড়ছিল। তারপর মনে হলো গাড়িটা আরো ভারী হয়ে গেল। ওই পরিস্থিতি বলে বোঝানো যাবে না। আপনারা যদি কল্পনা করেন তাহলে হয়তো বুঝতে পারবেন। আমাদের গাড়ি চালানোই কষ্টকর হয়ে গিয়েছিল। আমার হঠাৎ খুব খারাপ লাগতে শুরু করলো। হুঁশও চলে গেল। কিছু বুঝতে পারছিলাম না আমার সঙ্গে কি ঘটছে। পরে আমজাদ আর বাকি বন্ধুদের বর্ণনায় গাড়ির ভেতর যেন কিছু একটা ঢুকে পড়েছিল, আর আমি যেন ঠিকভাবে নিজেকে সামলাতে পারছিলাম না। মনে হচ্ছিল আমার মধ্যে অদ্ভুত এক শক্তি এসে ভর করেছে, যার ফলে আমি নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারছি না। ঘন জঙ্গল, ভয়ঙ্কর রাস্তা, দূরে দূরে কোনো মানুষের বসতি নেই, কোথাও গাড়ির চিহ্নও নেই। আর ওরা সবাই চেষ্টা করছিল আমাকে আগের অবস্থায় ফেরানোর জন্য। ওরা কিছু একটা পড়ছিল, আমার উপর ফোঁ দিচ্ছিল, আমাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছিল, কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। অবশেষে অনেক কষ্টে ওরা আমাকে সামলাতে পারলো। আমরা একটা ছোট্ট শহরে পৌঁছালাম। সেখানে ওরা গাড়ি থামালো, আমাকে নামিয়ে শুইয়ে দিল, আমার মুখে পানি দিল। চেতনা ফিরতে একটু সময় লেগেছিল। হঠাৎ মনে হলো কেউ যেন আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। শরীরের হাড় গোড় সব ভেঙে গেছে। আমরা 3-4 ঘন্টায় 1.5 ঘন্টার পথ পাড়ি দিলাম। অনেক দেরি করেছিলাম। রাত প্রায় 3:30 থেকে 4টায় আমরা বাড়ি পৌঁছালাম। বাড়ি ফিরে মনে হচ্ছিল চারপাশে কিছু একটা ঘুরছে, কখনো এদিকে আসে, কখনো ওদিকে চলে যায়। আমার এই অনুভূতি সবার মধ্যেই বিরাজ করছিল। আমরা সবাই এক বাড়িতে থাকতাম। হঠাৎ করেই মনে হলো সামনের রুমে কেউ আছে। কিছু একটা কটমট শব্দ হচ্ছিল, মনে হচ্ছিল শুধু আমিই শুনতে পাচ্ছি। আমি আমজাদকে বললাম, তুমি কি শুনছো কেউ হাঁটছে? সেই রুমটা ছিল রান্নাঘরের পাশে। আমজাদ আমার দিকে তাকালো, মাথা নাড়ল। সবাই খুব গম্ভীর। যাই হোক, সেদিন রাতে সবাই এক রুমে ঘুমালাম আর রুমেই থাকলাম, কারণ সবাই খুব ভয় পেয়েছিলাম। এরপর থেকে সেই অদ্ভুত ঘটনাগুলো ঘটতে লাগলো। রান্নাঘরে হাঁড়ি পাতিলের শব্দ, নিজে থেকেই দরজা খুলে যাওয়া, এসব ভয়ানক কাহিনী শুরু হয়ে গেল। পরদিন রাতে আমরা সবাই নিচে বসে ডিনার করছিলাম। ওপরে ফ্যানের সাথে একটা লাইটও ছিল। হঠাৎ ফ্যানটা শব্দ করতে শুরু করলো আর হালকা কেঁপে উঠল। সবাই ওপরে তাকালাম আর বললাম, কেউ ভয় পেও না, খাওয়া চালিয়ে যাও, সব ঠিক আছে। আমি বলতেই ফ্যানটা অনেক জোরে দুলতে শুরু করলো। অনেকেই উঠে দৌড়ে চলে গেল। আমি একাই বসে রইলাম। পায়ে অদ্ভুত অনুভূতি হচ্ছিল। বাকিরাও টের পেল। সেই অনুভূতি ক্রমেই বাড়তে লাগলো। তখন আমি ঘরে ঘুমানোর সিদ্ধান্ত নিলাম। বাকিদেরও বললাম আমার রুমে থেকে যেতে, যেন কোনো সমস্যা হলে সবাই পাশাপাশি থাকি। তখন চারপাশটা ভারী হয়ে উঠেছিল। এসবের পর রাতে ঘুম আসতো না, আর ঘুম না এলে অদ্ভুত সব শব্দ শুনতাম। এখানকার বেশিরভাগ ঘর কাঠের, তাই মনে হতো কেউ যেন কাঠে নখ দিয়ে আঁচড় কাটছে। কখনো আবার বাইরে গাড়ির দরজা বন্ধ করার শব্দ, কখনো কারো কাশির শব্দ ভেসে আসতো। আমার রুমের পেছনে একটা ফ্ল্যাট ছিল, যেখানে 2 ভাই থাকতো। এক রাতে ঘুম আসছিল না। হঠাৎ ফ্ল্যাট থেকে কারো জোরে কাশির শব্দ শুনতে পেলাম, থামছেই না। সকালে আমার রুমমেটদের বললাম, ওই যে 2 ভাই যারা একসাথে থাকে, তাদের এক ভাই সারাদিন কাশছিল, নিশ্চয় অসুস্থ।
কেউ কি একটু দেখে এসো। আমরা যখন সেই দুই ভাইয়ের খবর জানতে গেলাম, দেখলাম তাদের দরজায় তালা। আমরা সবাই সামনের উঠোনে বসেছিলাম। দুপুর 12টার পরে দুই ভাইয়ের মাঝে বড় ভাই এলো। আমি তাকে জিজ্ঞেস করলাম, ভাই, তোমরা কেমন আছো? তোমাদের মধ্যে এভাবে রাতে কে আসছিল? এখন কি অবস্থা? বড় ভাই খুব অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বললেন, কি বলছো? আমি বললাম, তোমাদের মাঝে কেউ একজন তো অসুস্থ, তাই না? সারা রাত কে এসেছে? সে অবাক হয়ে বলল, না, আমার ছোট ভাই তো পাকিস্তানে গিয়েছিল, আর আমি তো সারা রাত কাজ করছিলাম, ঘরেই ছিলাম না। আমি বললাম, হ্যাঁ সরি ভাই, হয়তো ভুল বুঝেছি। কিন্তু বুঝতে পারছিলাম এটা হয়তো সেই অচেনা শব্দ, যা আসলে কোনো মানুষের ছিল না। আমি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়তাম। সকালে কোরআন পড়তাম, বিকেলেও পড়তাম। একদিন আসরের সময় আমি কোরআন পড়ছিলাম। আমার পাশে ছিল পানি ভরা একটা বোতল। পড়া শেষে বোতলটা বন্ধ করে টেবিলের উপরে রাখলাম। ঘর থেকে বের হচ্ছিলাম, হঠাৎ বোতলটা উড়ে এসে আমার পিঠে লাগলো। সেটা 1.5 লিটারের সম্পূর্ণ পানি ভর্তি একটা বোতল। পেছন ফিরে দেখি বোতলটা মেঝেতে পড়ে আছে। যাই হোক, আমি বোতলটা তুলে নিলাম। আল্লাহ, তিনি আমাকে এতটা সাহস দিয়েছিলেন যে আমি ভয় পাইনি। জানতাম আমার আশেপাশে কিছু একটা হচ্ছে। আমি শুধু নিজের সঙ্গে কথা বলতাম। তখনও বলছিলাম, কেন বিরক্ত করছো? কি হয়েছে? আমি কি করেছি? কেন আমাকে এভাবে কষ্ট দিচ্ছ? এটা আমার পানি, এটা নষ্ট করো না। এরপর বোতলটা আবার টেবিলেই রেখে দিলাম। সেই রাতে বাথরুমে যাওয়ার সময় দরজায় দোয়া পড়ছিলাম। বাথরুম থেকে বের হয়ে দরজা বন্ধ করলাম। ঘরের দিকে যেতে দেখি বাথরুমের দরজা নিজে থেকেই খুলে গেল। আবার বন্ধ করলাম। একটু এগোতেই দরজা আবার খুলে গেল। তৃতীয়বার দরজা খুলতেই রেগে গিয়ে বললাম, কেন বারবার দরজা খোলো? বন্ধ রাখো, আমাকে আর কষ্ট দিও না। তারপর দরজা বন্ধ করে চলে এলাম। এরপর আর দরজা খুলল না। এমন ঘটনা আরো বহুবার ঘটেছে। আমি আর পারছিলাম না ভেবে বেঁচে থাকতে। তাই পাকিস্তানে নিজের বাড়িতে যোগাযোগ করি। করাচির কাজমি সাহেব ছিলেন খুবই বয়স্ক। তার সঙ্গে যোগাযোগ করলাম, সব ঘটনা বললাম। তিনি বললেন, তোমার শরীরের মাপ মতো একটা নীল সুতা নাও, 7 স্তর গুঁজে 7টি গিঁট দাও, প্রতিটি গিঁট বেঁধে একটা করে সূরা পড়ে ফু দাও। তারপর সুতাটি চুলার উপরে পুড়িয়ে ফেলো। যখন পোড়াবে, গরুর মাংসের গন্ধ আসবে। নিশ্চয়ই তোমার সাথে কিছু একটা আছে। তোমাকে এভাবেই এগোতে হবে। আমি যখন ওই আমল করছিলাম তখন গন্ধটা খুব বাজে লাগছিল। এই ব্যাপারে সবাই সাক্ষী, যারা ছিল তারা আরো বেশি জানে। আমি যখন ওই ওয়াজিফা করছিলাম তখন বাড়িতে একজন ছেলের সঙ্গে ছিলাম। বাড়িতে আল্লাহর 99 নামের একটা ফ্রেম টাঙানো ছিল। আমি ওয়াজিফা করার সময় মনে হচ্ছিল বাড়ির মধ্যে যেন কিছু একটা ঘুরছে, ওখান থেকে এখানে কিছু ফেলে দিচ্ছে। মানে সম্পূর্ণ বাড়ি যেন অস্থির, কিন্তু কিছুই দেখতে পাইনি। যাই হোক, আমার ওয়াজিফা শেষ করলাম। এরপর আমার উপর এইসব ঘটনা যেন আরো বাড়তে শুরু করলো। কিছুদিন পর পর আমি পজেসড হয়ে যেতাম। মনে হতো কিছু একটা আমার ভেতরে ঢুকে যাচ্ছে। তখন কেউ আমাকে নিয়ন্ত্রণ করতে পারত না। এরপর এক ভদ্রলোক ছিলেন, হুজুর ওয়ানি সাহেব। সম্পূর্ণ পাকিস্তান কমিউনিটিতে তাকে সবাই চিনতেন। একদিন এক আননোন নাম্বার থেকে ফোন এলো। সে বলল, বাবা, শুনেছি তুমি এমন অবস্থায় আছো। আমি একজনকে চিনি, সে লেবানিজ, চিকিৎসা করে। তার মাধ্যমে একজন ছেলে ভালো হয়েছে। একটা মেয়ে 8 বছর ধরে অসুস্থ ছিল, সেও চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছে। আমি তখন সেই লেবানিজ চিকিৎসকের কাছে আমার বন্ধুদের সাথে এবং ওয়ানি সাহেবের সাথে গিয়েছিলাম। লোকটা যখন আয়াত শুরু করলো, আপনি বিশ্বাস করবেন না, আমি নিজেই বুঝতে পারছিলাম না আমার ভেতর কি হচ্ছে। কারণ তার আয়াত পড়ার সময় আমার শরীরের ভেতরে মনে হয় এক অদ্ভুত কিছু ঢুকে গিয়েছিল। আর ওই দিন হুজুর সাহেব আর অন্যরা বলল, তারা যে জিনিসটা দেখেছে সেটা ছিল নাকা বন্ধ। এমন কিছু তারা আগে কখনো দেখেনি। সবাই আমাকে সামলানোর চেষ্টা করছিল। লোকটার যেখানে বসার জায়গা ছিল তার সামনে আমি উন্মাদের মতো আচরণ করছিলাম, আর সব জিনিস তুলে এখানে ওখানে ছুঁড়ে মারছিলাম। ওই সব জিনিস তুলতে আমার ভেতরে শক্তি ছিল না। আমার ওজন তখন মাত্র 40 কেজি। আমি একেবারে শুকিয়ে গিয়েছিলাম, তবুও ভেতর থেকে এত শক্তি পাচ্ছিলাম যা দিয়ে সব জিনিস এদিক ওদিক ছুঁড়ে ফেলা যায়। তারপর সবাই মিলে আমাকে ধরে ফেলে মাটিতে শুইয়ে দিল। আমার শার্টের ভেতর থেকে পেটটা কাঁপছিল। তখন যিনি পড়া দিচ্ছিলেন তিনি আমার শার্ট তুলতেই দেখতে পেলেন আমার শরীরের ভেতর যেন একটা কিছু ছুটে বেড়াচ্ছে এদিকে ওদিকে। সবাই ততক্ষণে স্তব্ধ হয়ে রইলেন। ওয়ানি সাহেব বললেন,
জীবনে প্রথম এমন কিছু দেখলাম। লেবানিজ লোকটাও ভয়ে কাঁপছিল। আমার অবস্থা দেখে সে নিজেই আয়াত পড়া বন্ধ করে দেয়। তারপর আমার মুখে পানি ছিটিয়ে দিলে আমি হুঁশ হারিয়ে ফেলি। যখন একটু সুস্থ হই দেখি শরীর যেন ভেঙে পড়েছে, মনে হচ্ছিল কেউ যেন শরীরটা চুরমার করে দিয়েছে। তখন সেই লোকটা বলল, জীবনে এমন ভয়ঙ্কর কিছু দেখিনি, এটা খুবই বিপজ্জনক, হয়তো মেরে ফেলবে, জীবিত রাখবে না। তাই এটা সাধারণত কোনো স্বাভাবিক বিষয় নয়, কারো সামনে খোলাসা করারও নয়। যাই হোক, লোকটা এটাও মানা করে দেয় যে আমি যেন তার কাছে না যাই। এখানে সৌদির মানুষ ছিল, আমি তাদের কাছে যেতাম, তারা রুকাইয়া করত, আমি যোগ দিতাম, তারা মাঝে মাঝে লাঠি মারত। আর যখন আমি উঠতাম মনে হতো হাড় ভেঙে গেছে, পায়ের দাগ থাকতো, যেগুলো মারার কারণে হতো। অনেক চেষ্টা করেছিল, কিছু হয়নি, ভালো হতে পারিনি। যখন একটু সুস্থ হতাম বন্ধুরা ডেকে নিত। আমার সব গাড়ি বিক্রি হয়ে গিয়েছিল, কাজ বন্ধ হয়ে গিয়েছিল। মাঝে মাঝে শুধু 2-1 দিন কাজ করতাম টিকে থাকার জন্য। পাকিস্তানে যেতে চাইতাম না, কারণ পড়াশোনা করছিলাম এবং ডিগ্রি শেষ না হওয়া পর্যন্ত থাকতে চেয়েছিলাম। আমি বুঝতে পেরেছিলাম, আমি যখন বলতো শো অফ ভালো না, তখন আমি বুঝিনি। আমি যখন সোশ্যাল মিডিয়া থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে গিয়েছি, নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ছি, সবকিছু ঠিকঠাক করছি, তখনই এক বন্ধু বারবিকিউতে ডাকলো। সেখানে মিউচুয়াল ফ্রেন্ডের মাধ্যমে বাংলাদেশে এক মেয়ের সঙ্গে পরিচিত হলাম। মেয়েটি আমার অবস্থা দেখে চিন্তিত হয়ে পড়ল। সে কাতার এয়ারওয়েজে কাজ করত। পরে বাংলাদেশে ফিরে গিয়ে সে তার খালার সাথে আমার বিষয়ে কথা বলল, জানালো আমার সাহায্য দরকার। এর মাঝে আমি পাকিস্তানে গিয়েছিলাম। এমন কোনো শহর নেই যেখানে যাইনি চিকিৎসার জন্য। মুলতান, লাহোর, করাচি, কোয়েটা, সব জায়গায় গেছি, তবুও ঠিক হয়নি। সেই সময় আমার এঙ্গেজমেন্টটাও ভেঙে গিয়েছিল, কারণ মেয়ে বলল এমন অসুস্থ মানুষের সঙ্গে আমি জীবন কাটাবো কিভাবে। যাই হোক, বাংলাদেশি মেয়েটা তার খালার সঙ্গে কথা বলে। এরপরে ওনারা এক লোকের কাছে যায়। আমাকেও আম্মুর পারমিশন নিয়ে সেই লোকের কাছে নিয়ে যায়। ওখানে গিয়ে আমি লোকটাকে সবকিছু খুলে বলি। তখন লোকটা আমার সবকিছু শুনে 30 মিনিটের মতো একটা রুমে গিয়ে নামাজ আদায় করে বললেন আমার উপর নাকি মিশরীয় জাদু লেগেছে। এই জাদু এখন খুব কম লোকই জানে। উনি আরো জানালেন এর সাথে হাজার হাজার জিন এসে জমা হয়, যা এক মুহূর্তের জন্য ফুঁসফুঁস ছাড়ে না। আর এই কারণেই আমার এই অবস্থা। কিন্তু লোকটা এটাও বলল আমি যেহেতু নামাজ পড়ি আর কোরআনের আমল করি, সেই কারণেও আমি আজও বেঁচে আছি। নামাজের নিয়ম ঠিকমতো না মানলে অনেক আগেই আমি মারা যেতাম। এই অভ্যাসই আমাকে টিকিয়ে রেখেছে। এরপর উনি জানালেন আমার চিকিৎসা উনিই করবেন, এবং তিনি আমার চিকিৎসা শুরু করলেন। তিনি আমার জন্য বিভিন্ন আয়াত পড়তেন, আমাকে বিভিন্ন আমল করতে বলতেন। একটা আমল ছিল খুবই ঝুঁকিপূর্ণ। আমলটা এমন ছিল যে 40 দিন ধরে প্রতিদিন জঙ্গলে যেতে হবে, একা গিয়ে সরিষার দানা হাতে রেখে কিছু পড়তে হবে। এরপর 9 বার নিজের শরীরে আঘাত করতে হবে এবং সেই জঙ্গলে সরিষা ফেলে আসতে হবে। পেছনে তাকানো যাবে না। সম্পূর্ণ আমল 40 দিন চালাতে হবে। প্রতিদিন ভিন্ন জায়গায় যেতে হবে, একই স্থানে না। আর অবশ্যই একা যেতে হবে। বাড়ি ফিরে এসে আমি ঠিক করলাম যে আমাদের বাড়ি থেকে একটু দূরে একটা জঙ্গল আছে, যাকে রয়্যাল ন্যাশনাল পার্ক বলে। আমি ওখানে যাব। শুরু হলো প্রথম দিন। যখন আমি সেখানে গেলাম পরিবেশটা ছিল খুবই ভীতিকর। চারপাশে ঘন অন্ধকার। আমি একা গাড়ির হেডলাইট জ্বালিয়ে রাস্তার পাশে গাড়ি থামালাম। তারপর নেমে জঙ্গলের ভেতরে গেলাম। লেবু হাতে নিয়ে 4 টুকরো করে তার নিচে সরিষার দানা রাখলাম। তারপর সেই হুজুরের কথা মতো সেই ওয়াজিফা পড়লাম। পড়া শেষ করে উঠতে যাব, হঠাৎ মনে হলো আমার পেছনে কেউ দৌড়াচ্ছে, যেন অনেক মানুষ আমাকে ধাওয়া করছে। ভয়ঙ্কর শব্দে কেউ আমার পিছু নিল। বুঝতে পারছিলাম না শব্দটা সামনে থেকে আসছে নাকি পাশ থেকে। আমার ঠিক পেছনেই কি, পরিষ্কার হচ্ছিল না। হুজুরের কথা আমার মনে ছিল, যেভাবে বলা হয়েছে ঠিক সেভাবেই আমাকে সাহস রাখতে হবে, পেছনে তাকানো যাবে না, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। আমি কোনো মতে দৌড়ে গাড়িতে উঠে বসলাম। নিজের সাথে লড়াই করছিলাম। গাড়ি নিয়ে দ্রুত চলে এলাম। আমাকে 40 দিন এভাবে আমল করতে হবে বলেছিলেন উনি, অথচ একদিনেই আমি ভয়ে অস্থির। ফিরে গিয়ে ওনাদের বললাম আমার সঙ্গে এমন ঘটনা ঘটেছে। ওনারা জানালেন এটা তো হবেই, এই সমস্যা থেকে মুক্তি পেতে হলে সহ্য করতে হবে। এরপর সাহস সঞ্চয় করে আমি আবার আমল শুরু করলাম। প্রতিদিনই অদ্ভুত অদ্ভুত কিছু ঘটত।
প্রায় 20 দিন পেরিয়ে গেছে। একদিন আমল সেরে বাড়ি ফেরার পথে দেখি গাড়ির টায়ার পাংচার হয়ে গেছে। সামনের দিকটা একদম নিচে বসে গেছে। জঙ্গলের পরিবেশ এবং সেখানে টায়ার বদলানোর সাহস হলো না। পেছন থেকে অজানা অদ্ভুত আওয়াজ আসছিল। বাধ্য হয়ে গাড়ির মধ্যে বসে পাংচার টায়ারটাই আমি টেনে নিয়ে গেলাম। পরে কোনো এক পেট্রোল পাম্পে গিয়ে দেখি টায়ারের অবস্থা একদম খারাপ। তারপর ওখানে গিয়ে আমি টায়ার বদলালাম। এভাবেই দিনগুলো কাটতে লাগলো, আর ধীরে ধীরে সেই অদ্ভুত শব্দ আসা কমে গেল। আমার উপর থেকে বোঝা কমতে লাগলো। ধীরে ধীরে সবকিছু কেটে যেতে লাগলো। 2015 থেকে 2021 পর্যন্ত সময়টা এভাবেই কেটেছে। কখনো পজিটিভ ছিলাম, কখনো নেগেটিভ। সবকিছু একা একাই অনুভব করেছি। এর মাঝে একদিন ভোরে 2 দিন টানা কাজ করার পরে আমি গাড়িতে উঠলাম। তখন হঠাৎ গাড়ির মিররে দেখলাম পেছনে এক অদ্ভুত ভয়ঙ্কর মুখ, লম্বা কালো চুল, হিম শীতল চাহনি। আমি আচমকা পেছনে ফিরে তাকালাম, কিন্তু সেখানে কিছুই দেখতে পেলাম না। তাই আবার ফিরে এসে ঘরে ঢুকে ওয়াজিফা পড়া শুরু করলাম। এরপর আমি সেই লোকটিকে জানালাম আমি আর কাজ করতে পারবো না, কারণ শরীর ভালো নেই। এইভাবে মাঝপথে অনেক কিছু ঘটেছে যেগুলো আমি বলিনি। 6 বছরের একটা সময় ছিল। এই 6 বছরে অনেক কিছু হয়েছে আমার সাথে, কিন্তু সেই 40 দিনের আমল আমি সম্পূর্ণ করি আর আল্লাহর রহমতে সুস্থ হয়ে যাই। আপনাকে একটা ছোট ঘটনা বললাম। ওখান থেকে আমার চিকিৎসা শুরু হয়েছিল, আর ধীরে ধীরে আমি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছিলাম। মাশাআল্লাহ, সেই বাংলাদেশি মেয়েটাই এখন আমার স্ত্রী। কঠিন সময়েও আমার পাশে ছিল। সেই কারণেই আমি ওকে প্রপোজ করি। তারপর 2021 সালে আমাদের বিয়ে হয়। আর এখন আমরা অস্ট্রেলিয়ায় থাকছি। আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা। আজও যখন এসব স্মৃতি মনে করি, মাঝে মাঝে মনে হয় কেউ যেন আমাকে দেখছে। কিন্তু বাস্তবতা হলো মানুষই শ্রেষ্ঠ সৃষ্টি। সাহস রাখতে হয়। সবচেয়ে বড় কথা, আমি কখনো ভয় পাইনি, সাহস ধরে রেখেছি। আল্লাহ আমাকে অনেক শক্তি দিয়েছেন, তাই এই পরিস্থিতিগুলো পার হতে পেরেছি। যারা শুনছেন তাদের প্রতি আমার একটাই অনুরোধ, আমি সব বুঝতে সময় নিয়েছি, কিন্তু আপনারা দেরি করবেন না। নিজের জীবনের জন্য এগিয়ে যান সামনে। এই বলে ইসমাইল ভাই তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, যদি ভালো না লাগে সেটাও আমাদেরকে জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। আমরা এমন কিছু ঘটনায় যাব যে ঘটনাগুলো হয়তো আপনারা আগে শুনেছেন বা কখনোই শুননি বা বারবার শুনতে চান। চলুন শুরু করা যাক। আচ্ছা, আবার শুনতে পাচ্ছেন শব্দটা? আমার আয়নার ভিতরে রোজ এভাবেই আসে। Bhoot.com with Russell. ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়েই শুরু করতে চাই আমাদের আজকের ভূত.com। কারণ আজকে যখন ভূত.com-এর 229তম এপিসোড আমরা করছি, তখন অনেকেই হয়তো রওনা হয়েছেন বাড়ির পথে, যাচ্ছেন আপন জনের সাথে ঈদ উদযাপন করতে। সুতরাং আজকের এই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমনিতেই শুক্রবার, এবং সবচেয়ে বেশি মানুষ মনে হয় আজকে ট্রাভেল করছেন। গতকাল রাতেও করেছেন, কিন্তু আজকে অনেকেই ট্রাভেল করছেন। তো আমি ভাবছিলাম এই জন্যই যে ঈদের যে স্পেশাল এপিসোড, সেই এপিসোডটা আজকে দেয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। সো আমার মনে হয় যে আজকে আপনারা যারা যাচ্ছেন বিভিন্ন জায়গায়, তারা অনেক আনন্দেই আছেন, কারণ প্রিয়জনের সাথে আর অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো আপনাদের দেখা হবে। আপনাদের যাত্রা শুভ হোক, এবং এই যাত্রার সময়টাতে আমরা আপনাদের সঙ্গে থাকতে চাই। আর যারা যেতে পারেননি অথচ যেতে চেয়েছিলেন, তাদের জন্য আমার শুভকামনা রইল। কারণ আমি বিশ্বাস করি যে আপনারা যেতে পারেননি, ঠিক আছে, নানান ধরনের প্রবলেম থাকে, কিন্তু ঈদের সময় খুশিতে ঈদ উদযাপন করাটাই সবচেয়ে বড় কথা। নিশ্চয়ই কোনো একটা কারণ ছিল, যে কারণটির কারণে আপনি যেতে পারেননি, এবং সেই কারণটিও কিন্তু
গুরুত্বপূর্ণ কারণে। সুতরাং মন খারাপ করার কিছু নেই। আর যারা যাচ্ছেন তাদের জন্য তো শুভকামনা রইলই। আজকে একটা স্পেশাল এপিসোড তো করবই, ফেরার পথেও আর একটা স্পেশাল এপিসোড উপহার দেব আশা করছি। কারণ যখন আমরা নেক্সট ফ্রাইডের এপিসোডটা করব তখন দেখবেন যে আপনারা হয়তো আবার ঈদ থেকে বাড়ি ফিরছেন। কালকেও একটা স্পেশাল এপিসোড হবে। ঈদের দিন কোনো এপিসোড হবে কিনা আমি ঠিক আপনাদেরকে বলতে চাচ্ছি না এই মুহূর্তে, অনেক হয়তো জেনেও গেছেন। তারপরেও যাই হোক, আমি আজকের এপিসোডটা শুরু করি। আপনাদেরকে অনেক ধন্যবাদ যারা ঘটনা পাঠিয়েছেন, এবং আমাদের স্পেশাল এপিসোডে কিছু স্পেশাল মানুষদের ঘটনা দিয়ে শুরু করতে চাই। প্রথমেই লাজিম ইয়াসার জিয়াদ, যার ঘটনা দিয়ে শুরু করছে আমাদের আজকের এপিসোড। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। প্রিয় লিসেনার্স, একবার চিন্তা করে দেখুন, আপনার পরিচিত কোনো একজন মানুষ যাকে আপনি সবসময় দেখছেন আপনার আশেপাশে, যার সাথে আপনি সবসময় চলাফেরা করছেন, যদি হঠাৎ করেই কোনো একদিন আপনি জানতে পারেন সেই মানুষটি আসলে মানুষ না, একজন জিন, তখন বিষয়টি কেমন হয়ে দাঁড়াবে? আমি জানি প্রিয় লিসেনার্স, আমার এই কথাগুলো খুবই অস্বাভাবিক লাগছে আপনার কাছে। প্রিয় লিসেনার্স, আমার এই কথাগুলো বলার পেছনের উদ্দেশ্য কি জানতে চান? ধীরে ধীরে সব জানতে পারবেন। আসসালামু আলাইকুম প্রিয় রাসেল ভাই এবং শ্রোতা বন্ধুরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালোই আছেন। আমি লাজিম ইয়াসার জিয়াদ আজ আবারও ফিরে আসলাম প্রিয় লিসেনাররা আপনাদের মাঝে একটি ঘটনা নিয়ে। আজকের এই ঘটনাটি শুরু করার আগে আমি ভাইয়ার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার লেখায় অনিচ্ছাকৃত ভুলের জন্য। এই ঘটনাটি আমি সংগ্রহ করেছি মোহাম্মদ রুবেল হৃদয় ভাইয়ের কাছ থেকে। এর আগেও তার কাছ থেকে সংগ্রহ করা একটি ঘটনা আমি শেয়ার করেছিলাম, যা এপিসোড 214-তে সেই ঠান্ডা হাত শিরোনামে প্রচার করা হয়েছিল। তো চলুন সরাসরি ঘটনায় চলে যাওয়া যাক। বলছেন রুবেল ভাই। আমি বিয়ে করেছি কিছুদিন হয়। প্রতি শুক্রবার রাতের ধারাবাহিকতায় সে রাতেও আমি হেডফোনের মাধ্যমে ভূত.কমের কোনো একটি এপিসোড উপভোগ করছিলাম। এমন সময় আমার ওয়াইফ আমার কাছে এসে বলে ওঠে, প্রতি শুক্রবার রাতে তুমি হেডফোন কানে দিয়ে কি করো, কি শোনো? আজকে আমাকেও শোনাও তো। ওর এমন কথায় আমি ওর কানে একটি হেডফোন দিয়ে দেই। এরপর ও আর আমি মিলে সেদিন ভূত.কমের এপিসোডটি উপভোগ করি। এপিসোডটির শেষে আমার ওয়াইফ হঠাৎ করে আমাকে বলে ওঠে, আমার পরিবারের একজন সদস্যের সাথে খুবই বেদনাদায়ক এবং ভয়ানক একটি ঘটনা ঘটেছে, যে ঘটনাটির প্রত্যক্ষদর্শী আমি নিজে। ওর এসব কথা শুনে আমার মনে বেশ আগ্রহ জন্মায় ঘটনাটি শোনার জন্য। এরপর আমি ওর কাছে ঘটনাটি সম্পর্কে বিস্তারিত জানতে চাই। আমার আগ্রহ দেখে আমার ওয়াইফ ইয়াসমিন লিজা বলতে শুরু করে, আমার বাড়ি ঈশ্বরদী জেলার কোনো এক গ্রামে। আমার বাবারা মোট 7 ভাই। 7 ভাইয়ের মধ্যে সবার ছোট যিনি, মানে আমার ছোট চাচা, তিনি হচ্ছেন এই ঘটনাটির ভিকটিম। আমার ছোট চাচার নাম মোহাম্মদ হৃদয়। ঘটনাটি ঘটাকালীন আমার বয়স 15 বছর। সে সময় আমার চাচার সবেমাত্র বিয়ের কথাবার্তা চলছে, তার জন্য পরিবার থেকে মেয়ে দেখা হচ্ছিল। যাই হোক, একদিন দাদু এবং আমি আমাদের ঘরে বসে আছি, এমন সময় চাচা আসেন দাদুর কাছে এবং বলেন তার দাদুর সাথে কিছু কথা আছে। দাদু যদি অনুমতি দেন তাহলে তিনি বলবেন। বলে রাখা ভালো, আমার দাদা অনেক আগেই মারা গিয়েছিলেন, তাই দাদুর পর তিনি ছিলেন বাড়ির প্রধান। এরপর দাদু অনুমতি দিলে চাচা বলতে শুরু করেন, মা, আপনারা তো আমার বিয়ের জন্য মেয়ে দেখছেন, তবে আমার এখানে কিছু কথা আছে যা আপনাদের বলা খুবই দরকার। আমি যদি আমার পছন্দে বিয়ে করি তাহলে আপনাদের কি কোনো আপত্তি আছে? এই কথাটা বলার পেছনে কারণ হচ্ছে আমার পছন্দের একটা মেয়ে আছে। আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি ওকে বিয়ে করতে চাই। চাচার সব কথা শুনে দাদু বলেন, মেয়ে যদি ভালো হয়, মেয়ের পরিবার যদি ভালো হয়, তাহলে এই বিয়েতে আমাদের কোনো আপত্তি থাকবে না। আমাদের পরিবারের সবাই মিলে আগে মেয়েটাকে দেখতে যাব, এরপর এই বিয়ে নিয়ে আমার একটা সিদ্ধান্ত নেব। দাদুর সব কথা শুনে চাচা বলেন, ঠিক আছে মা, আপনারা যা সিদ্ধান্ত নেবেন তাই হবে। আমি কাল লিজাকে নিয়ে ওদের বাড়িতে যাই এবং তাদের এই বিষয়টা জানিয়ে আসি যে আমরা কালকের পর
তাদের বাড়িতে সপরিবারে আসছি মেয়ে দেখার জন্য। আমি আমাদের বাড়ির একমাত্র মেয়ে হওয়ায় আমাকে সবাই খুব আদর করত, অনেক ভালোবাসতো। বিশেষ করে আমার ছোট চাচার কাছে আমি ছিলাম অনেক আদরের। যাই হোক, যা বলা সেই কাজ। পরদিন দুপুরে চাচা আমাকে এসে বলেন, তাড়াতাড়ি রেডি হয়ে নে তো, কাকিদের বাসায় যাব তোর। চাচার কথা শুনে আমি খুশি মনে কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে যাই এবং চাচা আর আমি কাকিদের বাসায় যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে পড়ি হেঁটে। একটা সময় আমরা পায়ে হেঁটে চলে আসি আমাদের বাসা পার হয়ে। কিছু দূর এগোলেই একটা জঙ্গল আছে, সেখানে চাচা আমাকে সেই জঙ্গলের ভেতর দিয়ে নিয়ে হাঁটতে শুরু করেন। চাচা, আমরা এই জঙ্গলের ভেতরে যাচ্ছি কেন? আমার এমন প্রশ্ন শুনে চাচা বলে ওঠেন, এই জঙ্গলের ভেতর দিয়ে কিছু দূর এগোলেই তোর কাকিদের বাসা, এজন্য আমরা জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি। যাই হোক, হেঁটে কিছু দূর এগিয়েছি, এমন সময় আমাদের সামনে দৃশ্যমান হয় খুবই পুরনো একটি টিনের বাড়ি। এরপর চাচা এবং আমি মিলে সেই বাড়ির উঠোনে গিয়ে দাঁড়াই। বাড়ির উঠোনে গিয়ে দাঁড়াতেই চাচা মালতী মালতী বলে ডাকতে শুরু করেন। মালতী নামটি শুনেই আমি বুঝে যাই চাচা যাকে পছন্দ করেন এটা তারই নাম। চাচার ডাক শুনে কিছুক্ষণের মধ্যেই বাড়ি থেকে বের হয়ে আসেন সাদা শাড়ি পরিহিত একজন অপরূপ সুন্দরী নারী। বাড়ির থেকে বাইরে আসলেই তিনি শুরুতে আমার নাম জিজ্ঞাসা করেন। এরপর উঠোনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের সাথে কিছুক্ষণ কথা বলেন। কথা শেষে সে আবার আমাদের ঘরের ভেতরে নিয়ে যান এবং বসতে দেন। বাড়িটা বাইরে থেকে দেখতে খুব একটা ভালো না হলেও বাড়ির ভেতরটা অনেক সাজানো গোছানো। যাই হোক, কাকি আমাদের বসতে দিয়ে চলে যান রান্নাঘরের দিকে। ওনাকে রান্নাঘরের দিকে যেতে দেখে আমি মালতী কাকির পিছু পিছু রান্নাঘরে যাই। রান্নাঘরে প্রবেশ করে আমি দেখতে পাই অনেক ফলমূল ও মিষ্টি সাজানো আছে, কিন্তু হাঁড়ি পাতিল বা চুলা নেই। রান্নাঘরে কাকির সাথে আমি কিছুক্ষণ বিভিন্ন কথা বলি। কথা শেষ হলে আমি আবার চাচার কাছে এসে বসে পড়ি। এরপর কাকি রান্নাঘর থেকে আমাদের জন্য বিভিন্ন খাবার নিয়ে আসেন। খাওয়া দাওয়া শেষ করে চাচা কাকিকে উদ্দেশ্য করে বলতে শুরু করেন, আপনার আর আমার বিয়ের ব্যাপারে আমি আমার বাবা মার সাথে কথা বলেছি গতকাল। আমরা সপরিবারে আপনাকে আগামীকাল দেখতে আসছি। আপনার মা কোথায়? তাকেও দেখছি না। এই ব্যাপারে আপনার মার সাথে আজ আমি কথা বলতে এসেছি। চাচার সব কথা শুনে চাচি বলে ওঠেন, মা ওনার ঘরে শুয়ে আছেন, আপনারা বসুন, আমি মাকে ডেকে আনছি। এই বলে কাকি চলে যান ঘরে। কিছুক্ষণের মধ্যেই কাকি ফিরে আসেন একজন বৃদ্ধ মহিলাকে সাথে করে। সেই বৃদ্ধ মহিলাটি এসে আমাদের সামনে বসেন। এরপর চাচা কাকির মাকে উদ্দেশ্য করে বলতে শুরু করেন, আসসালামু আলাইকুম। আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি কিছু কথা বলতে চাচ্ছিলাম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ বাবা, বলো, কি বলতে চাচ্ছ? কোনো সমস্যা নেই। সম্মতি পেয়ে চাচা আবার বলতে শুরু করেন, আপনার মেয়েকে আমি অনেক পছন্দ করি, ওকে আমি বিয়ে করতে চাই। আর আপনার মেয়েও আমাকে অনেক পছন্দ করে। আমি আমার মার সাথে গতকাল এই বিষয়ে কথা বলেছি। আমার মার ইচ্ছে মোতাবেক আমরা সপরিবারে আগামীকাল আপনার মেয়েকে দেখতে আসতে চাই। এই বিষয়টি জানাতেই আমি আপনাদের বাড়িতে আজ ভাতিজিকে নিয়ে আসলাম। চাচার সব কথা শুনে কাকির মা বলতে শুরু করেন, এই বিয়েতে আমার কোনো আপত্তি নেই, তবে আমার এইখানে একটা কথা আছে। তোমাদের পরিবার থেকে কাল কেউ দেখতে আসতে পারবে না। তুমি যদি আমার মেয়েকে বিয়ে করতে চাও তাহলে তুমি এখন যেমন একা এসেছো, এভাবেই একা এসে আমার মেয়েকে বিয়ে করে নিয়ে যেতে হবে। আর তোমার আর আমার মেয়ের বিয়ে পড়াবেন আমাদের পরিচিত একজন কাজী সাহেব। এছাড়া অন্য কেউ এই বিয়েতে উপস্থিত থাকতে পারবে না। এই বিয়েতে এটাই আমার শর্ত। এই বলে কাকির মা আমাদের সামনে থেকে উঠে আর কিছু না বলে ঘরে চলে যান। এমন অবস্থা দেখে চাচা আর আমি দুজনে অনেক অবাক হয়ে যাই। এরপর চাচা মালতী কাকির সাথে কথা বলেন এই বিষয়ে। মালতী কাকিও ওনার মা যেমনটা বলেছেন তেমনটা না হলে উনি বিয়ে করতে পারবেন না বলে চাচাকে জানিয়ে দেন। যাই হোক, এরপর চাচা এবং আমি মালতী কাকির কাছ থেকে বিদায় নিয়ে তাদের বাড়ি ত্যাগ করে চলে আসি। বাসায় এসে চাচা দাদুকে, আমার বাবাকে এবং অন্যান্য চাচাদের মালতী কাকির মার শর্তর কথাটি জানান। এই সকল কথা শুনে বাড়ির সবাই এই বিয়েতে দ্বিমত পোষণ করেন। সবাই বলেন, এটা কোনো শর্ত হলো? এটা কোনোভাবেই আমরা মেনে নেব না। চাচা সবার কথা শুনে বলে ওঠেন, আমি যদি বিয়ে করি তাহলে ওই মেয়েকেই করব, এছাড়া আমি বিয়ে করব না। এই বলে চাচা বাড়ি থেকে বেরিয়ে যান।
এই সময় উপস্থিত আমরা সবাই লক্ষ্য করি চাচার চোখে মুখে খুবই অস্বাভাবিক একটি ভাব। যাই হোক, এভাবেই কাটতে থাকে দিনগুলো। একদিন হঠাৎ চাচা বিকেলের দিকে বাসায় আসেন মালতী কাকিকে নিয়ে। চাচা এবং মালতী কাকিকে দেখে আমাদের পরিবারের সবাই আমরা একত্রিত হই। পরিবারের সবাই আসলে চাচা বলতে শুরু করেন, আমি নিজ ইচ্ছায় মালতীকে বিয়ে করে এনেছি এই বাড়িতে। এই বিয়েতে যদি তোমাদের কোনো আপত্তি থাকে তাহলে এতে আমার কিছু যায় আসে না, আর যদি তোমরা আমাদের খুশি মনে মেনে নাও সেটা তোমাদের ইচ্ছা। চাচার এই ধরনের কথা শুনে বাড়ির সবাই রেগে যান এবং দাদি চাচাকে ঘর থেকে বের করে দেন। চাচা বাড়ির সবার এমন আচরণ দেখে চলে যান তার ঘরে। চাচা অনেক আগে নিজের 2 রুম বিশিষ্ট একটি ঘর তৈরি করেছিলেন। এরপর থেকে এভাবেই চলতে থাকে চাচা এবং মালতী কাকির জীবন। তারা খুবই সুখে শান্তিতে নিজেদের জীবন অতিবাহিত করছিলেন। আমাদের পরিবারের বা বাড়ির কেউ চাচা এবং মালতী কাকির সাথে কথা বলতেন না, আর চাচা এবং মালতী কাকিও আমাদের বাড়ির কারোর সাথে কথা বলতেন না। ঘটনার শুরুতেই বলেছি চাচা আমাকে অনেক আদর করতেন, সেই সুবাদে মালতী কাকিও আমাকে অনেক আদর করতেন। কিছুদিনের মধ্যে মালতী কাকির সাথে আমার বেশ ভাব জমে যায়। এভাবেই অতিবাহিত হয়ে যায় একটি বছর। ছেলেটির নাম রাখা হয় আসিফ। চাচার ছেলে হওয়ার পরও আমাদের বাড়ি থেকে কেউ তাদের এই বিয়েটি মেনে নেন নাই। বাড়ির কেউ মেনে না নিলেও চাচা এবং কাকির এই বিষয়ে আক্ষেপ ছিল। যাই হোক, এই সমস্ত বিষয় ছাড়া তাদের জীবন সুখেই কাটছিল। সেদিন রাতেও আমি চাচাদের বাসায় চাচাদের বেডরুমের পাশের রুমে শুয়ে আছি। এমন সময় আমি শুনতে পাই চাচা তাদের বেডরুম থেকে চিৎকার করে কাকিকে উদ্দেশ্য করে বলছেন, আচ্ছা, একটা বিষয় আমি কোনোভাবেই বুঝতে পারছি না। বিয়ের পর থেকেই প্রতি শুক্রবার এশার নামাজের পরে কেন তুমি আমাকে 2 ঘন্টার জন্য ঘর থেকে বাইরে থাকতে বলো? এর পেছনে কারণ কি? সত্যটা বলো আমাকে। এই বিষয়ে তোমাকে জিজ্ঞেস করলে তুমি প্রতিবার বলো এই 2 ঘন্টা নামাজ পড়ো। আমি তোমার স্বামী, আমি থাকলে তো তোমার নামাজ পড়তে কোনো সমস্যা হওয়ার কথা না। আজকে আমাকে সত্যি কথা বলতে হবে। চাচারের সকল কথার উত্তরে কাকি বলে, আমার ইচ্ছে আমি তোমাকে এই 1-2 ঘন্টা আমার ঘরে রাখবো না, এটাই আমার ইচ্ছে। এর পেছনে কোনো কারণ নেই। আমার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে যদি তুমি ঘরে ঢোকো তাহলে তোমার আর তোমার ছেলের অনেক ক্ষতি হবে, আর যদি কোনো ক্ষতি হয় এর দায় ভার আমার না। এই বলে কাকি থেমে যান। এরপর চাচাদের রুম থেকে আর কোনো কথা শোনা যায় না। কাকির সব কথা শুনে আমি অনেক অবাক হই। এসব কি বলেন কাকি? আমি কোনো কিছুই বুঝতে পারি না। যাই হোক, এসব চিন্তা করতে করতে আমি ঘুমিয়ে যাই। পরদিন সকালে যথারীতি আমার ঘুম ভাঙে। ঘুম ভেঙে যেতে আমি চাচাদের রুমে যাই। চাচাদের রুমে গিয়ে আমি যা দেখতে পাই সেটা দেখে আমার পুরো শরীর নিস্তেজ হয়ে যায়। চাচাদের রুমে প্রবেশ করতে আমি দেখতে পাই চাচা এবং চাচাতো ভাই তাদের নিথর দেহ পড়ে আছে মেঝেতে। তাদের দুজনের মুখ থেকে রক্ত বেরিয়ে পুরো মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে। এই সকল দৃশ্য দেখে আমি সাথে সাথে দৌড়ে আমাদের বাড়িতে গিয়ে সবাইকে ডেকে নিয়ে আসি। আমাদের বাড়ির সবাই এসে এসব দেখে কান্নায় ভেঙে পড়েন। আমাদের পুরো বাড়িতে ছেয়ে যায় শোকের ছায়া। এসব ঘটনার আকস্মিকতায় আমরা সকলেই ভুলেই গিয়েছিলাম মালতী কাকির কথা। এরপর সকলেই মিলে মালতী কাকিকে খোঁজাখুঁজি করতে শুরু করি, কিন্তু কোথাও পাওয়া যায় না। এমন অবস্থা দেখে আমি তখন সকলকেই চাচা এবং মালতী কাকির যে কথাগুলো গতকাল রাতে আমি শুনেছিলাম সে বিষয়ে জানাই। এ সকল কথা শুনে আমাদের পরিবারের কিছু মানুষ মিলে আমাকে নিয়ে মালতী কাকিদের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়, কারণ আমি ছাড়া মালতী কাকিদের বাড়ির ঠিকানা আর কেউ জানত না। যাই হোক, এরপর আমি সবাইকে নিয়ে যাই মালতী কাকিদের বাড়ির ঠিকানায়। মালতী কাকিদের বাড়ির ঠিকানায় পৌঁছে উপস্থিত সবাই একটা বিষয় লক্ষ্য করে অবাক হয়ে যায়। সেখানে গিয়ে আমরা সবাই দেখতে পাই সেখানে ভাঙা চূর্ণ বিচূর্ণ একটি টিনের ঘর দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে বছরের পর বছর এখানে কারো আনাগোনা নেই। এসব বিষয় দেখে আমরা সবাই চলে আসি আমাদের বাড়িতে। এসব কি হলো? কেন হলো? কিভাবে হলো? কেন? কিছু আমি তখনও বুঝতে পারিনি। এরপর ওই দিন বিকেলে চাচা এবং তার ছেলেকে দাফন করা হয়। এসব ঘটনা ছড়িয়ে যায় আমাদের গ্রামে। সকলেই মালতী কাকির নামে মামলা করার কথা বলতে থাকে। আবার অনেকেই বলাবলি করতে থাকে মামলা করে কোনো লাভ হবে না, চাচা এবং চাচার ছেলেকে নাকি মেরেছে পিশাচিনী। এরপর আমাদের পরিবার থেকে এই ঘটনায় কেউ বাদী হয়ে মামলা করেনি, কারণ মালতী চাচির বাবার বাড়ির ঠিকানা কেউ জানত না, আর মালতী কাকিকে কোথাও পাওয়া যাচ্ছিল না। এমন অস্বাভাবিক একটি ঘটনা যার কোনো প্রকার কুল কিনারা কেউ করতে পারছে না। আমাদের পরিবারের সবাই
এটুকু বুঝে গিয়েছিল যে ঘটনা যেটা ঘটে গেল সেটা কোনো স্বাভাবিক খুনের ঘটনা না, এতে বড় কোনো রহস্য লুকিয়ে আছে, কিন্তু কেউ এই রহস্যের খোলাসা করতে পারছে না। এই জন্য এই ঘটনার 4 দিনের মাথায় আমার দাদুর পরামর্শে আমার বাবা আমাদের এলাকার নাম করা একজন ভালো কবিরাজকে আমাদের বাড়িতে নিয়ে আসেন এবং একদম শুরু থেকে শেষ পর্যন্ত ঘটে যাওয়া সকল ঘটনা সেই কবিরাজকে বিস্তারিতভাবে বলেন। ওই দিন সকল ঘটনা শুনে তিনি পরের দিন এশার নামাজের পর আমাদের বাড়িতে আসবেন বলে সেদিনের মতো আমাদের বাড়ি ত্যাগ করেন। পরদিন যথারীতি কবিরাজ তার কথা মতো এশার নামাজের পর আমাদের বাড়িতে আসেন। বাড়িতে এসেই কবিরাজ আমার দাদুকে এবং সকলকে উদ্দেশ্য করে বলতে শুরু করেন, আপনার ছেলে যাকে বিয়ে করেছে এই বাড়িতে নিয়ে এসেছিল সে কোনো মানুষ ছিল না, সেই ছিল নরকের পিশাচিনী। এইসব পিশাচিনীদের কাজ হচ্ছে কোনো মানুষকে বিয়ে করা এবং বিয়ের পর তাদের সন্তান যখন হবে সেই সন্তানকে বলি দেওয়ার মাধ্যমে নিজের শক্তি বৃদ্ধি করা। এই পিশাচিনীকে সবসময় আপনার ছেলের সাথে মানুষের রূপে থাকতে হতো, কিন্তু এই পিশাচিনীদের একটি বৈশিষ্ট্য হচ্ছে প্রতি শুক্রবার রাতে একটি নির্দিষ্ট তিথিতে এরা নিজেদের আসল ভয়ানক রূপে ফিরে আসে কিছু সময়ের জন্য। এই সময় কেউ যদি তাদের নিজের রূপে দেখে ফেলে তাহলে সেই পিশাচিনীদের অনেক ক্ষতি হয় এবং তাদের কাজে বিঘ্ন ঘটে। সেই পিশাচিনীকে আপনার ছেলে সেদিন তার আসল রূপে দেখে ফেলেছিল, এই জন্যই সে আপনার ছেলে এবং সেই বাচ্চাটিকে হত্যা করে চলে গিয়েছে। আর হ্যাঁ, লিজাকে যত তাড়াতাড়ি পারেন এখান থেকে সরিয়ে ফেলেন অন্য কোথাও। ঈশ্বরদীতে লিজা কখনো যেন আর না আসে, এখানে আসলে ওর ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। এই বলে কবিরাজ আমাদের বাড়ি ত্যাগ করে চলে যান। এর কিছুদিনের মধ্যেই ঈশ্বরদী থেকে আমাকে পাঠিয়ে দেওয়া হয় নানুদের বাসায়। আমি 2006 সালে ঈশ্বরদী শহর ছেড়ে এসেছি, এখন পর্যন্ত আর সেখানে যাওয়া হয়নি। আমি আমার নানির কাছে বড় হয়েছি, নানিরা আমাকে বিয়ে দেন। আমার সবাই থাকতেও আমি বড় হয়েছি অনাথের মতো। এই বলে আমার ওয়াইফ কান্নায় ভেঙে পড়ে। এই বলে রুবেল ভাই তার ঘটনা শেষ করেন। লিসেনার্স, হুট করেই আপনাদের একজনের সাথে পরিচয় হলো, এরপরে তার সাথে সবসময় আপনাদের দেখা হচ্ছে, কথা হচ্ছে। একটা সময় আপনি তার চলাফেরা লক্ষ্য করতে শুরু করলেন। যদি কোনো একদিন হুট করেই জানতে পারেন মানুষ ভেবে যাকে আপনি বন্ধু করেছেন বা যার সাথে মিশছেন সে আসলে মানুষ না, একজন জিন, তখন বিষয়টি কেমন দাঁড়াবে একটিবার চিন্তা করে দেখবেন। পরিশেষে একটা কথাই বলতে চাই, বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ আপনাদের ওপর। ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ঘটনাটি সময় নিয়ে পড়ার জন্য। প্রিয় লিসেনার্স, আপনারা সবসময় এভাবেই ভৌতিক আনন্দ পেতে থাকুন ভূত.com এর পাশে থেকে। আমি লাজিম ইয়াসার জিয়াদ আজ এখানেই বিদায় নিচ্ছি। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন কোনো এপিসোডে, নতুন কোনো ঘটনা নিয়ে। আসসালামু আলাইকুম। এইভাবেই তিনি তার ঘটনা শেষ করেছেন। আমার মনে হয় যে এটা যেহেতু একটা খুনের বিষয়, সুতরাং নিশ্চয়ই এখানে একটা পুলিশ কেস কেউ বাদী হয়ে না করলে হয়তো একটা পুলিশি ব্যাপার ছিল, এখানে আইনি প্রক্রিয়া ছিল, সেটা হয়তো আপনি এখানে উল্লেখ করেননি, কিন্তু আমি ধরে নিচ্ছি একটা আইনি প্রক্রিয়া ছিল। যাই হোক, চমৎকার একটা ঘটনা, এবং একটা ঘটনার জন্য একটা মানুষ তার নিজের বাড়িতে যেতে পারে না, এটা খুবই অদ্ভুত একটা ব্যাপার। আপনাদের অনেক অনেক ধন্যবাদ এবং আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন, যদি ভালো না লাগে সেটাও আমাকে জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি পরবর্তী ঘটনাটিও আপনাদের ভালো লাগবে। চলুন পরের ঘটনায় যাওয়া যাক। কেন কেন ফিরে আসো? আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও, চলে যাও। সবটাই কি ইলিউশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? Voot.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। আর আজকে পরবর্তী ঘটনায় আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে। ঈদের অগ্রিম শুভেচ্ছা আরো একবার। আপনাদের
এই চলা আনন্দময় হোক এবং ঈদ ভালো কাটুক প্রিয়জনের সাথে, সবার সাথে, এই প্রত্যাশা রেখে আবারও চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়। এবং এবারের ঘটনাটি আমার খুব পছন্দের একজন স্টোরি টেলার সিফাত আলমের লেখা। আমরা যেভাবে সিফাত লিখেছেন সেভাবেই শুরু করছি। চলুন আমরা শুরু করি। মনে রাখবেন, আমাদের rjrussellbooth.com ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আপনাকে, যাতে আপনি রেগুলার সমস্ত আপডেট পেয়ে যান। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা এবং রাসেল ভাই। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে। দীর্ঘ বিরতির পর নতুন করে ফিরে আসা। যারা আমার সংগ্রহ করা ঘটনা শোনার অপেক্ষায় ছিলেন, তাদের অপেক্ষার অবসান ঘটিয়ে আমি সিফাত আলম ফিরে এসেছি নতুন একটি ঘটনা নিয়ে। আজকে যে ঘটনাটি বলবো সেটা নিছক কোনো ঘটনা নয়। আজকের ঘটনাটি যেমন প্রতিশোধের নেশায় হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলা, অন্ধকার জগতে নিয়ে যাওয়ার সাক্ষী দেবে, তেমনি কাছের মানুষের প্রতি ভালোবাসা, মায়া, মমতা এসবের প্রমাণ দেবে। এমন ভিন্নধর্মী ঘটনা যখনই পাই তখনই আপনাদের সাথে শেয়ার করার লোভ কোনোভাবেই সামলাতে পারি না। তাই আজ আবার ফিরে আসা। আজকের ঘটনাটি আমি যার কাছ থেকে কালেক্ট করেছি তার পরিচয় নিয়ে কথা বলা সম্ভব নয়। তাই কোনো প্রকার পরিচয় পর্বে না গিয়ে সরাসরি কথকের বাচন ভঙ্গিকে অনুসরণ করেই শুরু করছে আজকের ঘটনা। রাসেল ভাইয়ের কাছে অনুরোধ, ঘটনার ভেতরের ভুল ত্রুটিগুলো দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। শুরু করছি আজকের ঘটনা। সাল 2003, রাত প্রায় 2টা থেকে 3টা। আশেপাশে কেউ যেন ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই চলেছে। তার কান্না জর্জরিত ভাঙা ভাঙা কণ্ঠে যেন কিছু বলছে। না, সে কোনো বিলাপ করছে না, তবে তার কান্নাতে তার মনের ভেতরে চলমান প্রচণ্ড ব্যথার ছাপ যেন স্পষ্ট। আমি খানিকটা এগিয়ে গেলাম এই কান্নার উৎস খোঁজার জন্য। সামান্য দূরে গিয়ে কান্নার উৎস পেয়েও গেলাম। আমি কি সে সময় দেখেছি তা এই মুহূর্তে বলছি না, তবে ছেলেটি কি বলছে তা এবারে স্পষ্ট বুঝতে পারছি। তার বেদনাগ্রস্ত কণ্ঠে উচ্চারিত হচ্ছিল, যারা তোমার এই অবস্থার জন্য দায়ী, আমি তাদের সব সফলতার পথে কাঁটা হয়ে দাঁড়াবো। সেই কাঁটা পায়ে বিধে তারা সফলতার দুয়ারের সামনে মুখ থুবড়ে পড়বে, কিন্তু সেই দুয়ার ভেদ করতে পারবে না। আজ থেকে আমার যুদ্ধ শুরু। আমি আমার জীবনের লক্ষ্য ঠিক করে নিয়েছি। যত দিন বেঁচে থাকবে তাদেরকে আমার গোলাম বানিয়ে রাখবো। তারাও একদিন আমার কাছে এসে এভাবে চোখের অশ্রু ঝরিয়ে তাদের পথ থেকে আমাকে সরে দাঁড়াতে বলবে। সেদিন আমি হাসব আর তারা কাঁদবে, কিন্তু আমার মনে তাদের জন্য কোনো করুণার জন্ম হবে না। আমি তাদের পথে আরো কাঁটা বিছিয়ে দেব। তাদের ধ্বংস না দেখে আমি কিছুতেই ক্ষান্ত হব না, কিছুতেই না। তুমি দেখে নিও, তোমার কাছে এই আমার শেষ প্রতিজ্ঞা। ছেলেটির কথা শুনে যে কেউ বুঝতে পারবে তার মনে জমে আছে কারোর জন্য তীব্র ঘৃণা, যাদের জীবনটাকে শেষ করে দেবার জন্য সে যে কোনো পর্যায়ে অতিক্রম করতে প্রতিজ্ঞাবদ্ধ। কিন্তু কেন? এর পেছনে নিশ্চয়ই কোনো গল্প আছে। কি সেই গল্প? সেই গল্প জানার উদ্দেশ্যে আমি তার কাছে যাবার জন্য কেমন যেন এক অজানা আকর্ষণ অনুভব করি। আমার মনে তার গল্প জানার যে কৌতূহল জন্ম নিয়েছিল তার ফলাফল তখনও আমার অজানা। তবু আমি তার কাছে গিয়ে কথা বলার চেষ্টা করি। এর পরের কাহিনীটা না হয় শেষের জন্যই জমা থাক। এখানে যে ছেলেটির কথা বলছি তার নাম রূপক। খুবই সাধারণ গরিব পরিবারের ছেলে। থাকার জন্য না ছিল বাড়ি, না ছিল উদরপূর্তির জন্য পর্যাপ্ত খাবার। মাথা গোঁজার ঠাঁই হিসেবে ছিল রেল লাইনের ধারের ছোট্ট একটা বস্তি। সেখানে রূপক তার বাবা, মা আর ছোট বোনকে নিয়ে থাকত। কিন্তু আজ সেই রূপকের কোনো হদিস পাওয়া যাচ্ছে না।
হঠাৎ করেই কোথায় যেন হারিয়ে গেছে সে। শেষ যখন তাকে দেখেছিলাম তখন তার চেহারায় ছিল অন্যরকম এক প্রশান্তি, তার আর্থিক অবস্থাও ঘুরে দাঁড়িয়েছিল। কিন্তু রূপকের আসল পরিচয় হিসেবে যদি বলি সে একজন সাধারণ মানুষ, তাহলে সেটা হবে ভুল অথবা মিথ্যা। তার পরিচয় আমার থেকে ভালো কেউ জানে না। রূপক ছিল একজন তন্ত্র সাধনার উজ্জ্বল নক্ষত্র। সামান্য বস্তিতে থাকা একটা ছেলে কিভাবে তন্ত্র সাধনা শেখে আর কেনই বা শেখে, এই প্রশ্নটি হয়তো আপনাদের মনে ঘুরপাক খাচ্ছে। একটু অপেক্ষা করুন, এই ঘটনার সব জট আস্তে আস্তে খুলবে, আর সেটা খুলব আমি। রূপক সাধারণ কোনো তান্ত্রিক ছিল না, সে ছিল খুবই আক্রমণাত্মক একজন তান্ত্রিক। সে কারোর ক্ষতি করার জন্য তন্ত্র সাধনা করত, ব্যাপারটা তেমন নয়। কিন্তু তাকে আমি এর মাধ্যমে কারো উপকারও করতে দেখিনি। মাসের পর মাস, বছরের পর বছর সে তার শিকারের জন্য অপেক্ষা করত। হ্যাঁ, শিকার খুঁজে বেড়াতো। কিন্তু এ যে সে শিকার নয়, এই শিকারের কিছু বৈশিষ্ট্য ছিল। এই শিকার শুধুমাত্র রূপকের একার শিকার ছিল না, বরং এই শিকার ছিল অন্য আরেকজনের। তার নাম হাসিদ আল রুহ। এই নাম কোনো সাধারণ নাম নয়, এই নাম তার নিজের দেয়া নাম। আল রুহ পরিচয় সম্পর্কে আমি সেই মুহূর্তে অবগত ছিলাম না। যখন জানলাম তখন মনে হলো মানুষের জীবন কখন কোন দিকে মোড় নেয় সেটা জানা গেলে কত ভালোই না হতো। সেসব কথা থাক। রূপকের মোট 4টি শিকার ছিল, সেগুলো বলছি একে একে। শিকার 1। প্রথম শিকার ছিল 19 বছর বয়সী একজন তরুণী যার নাম আসমা। আসমা তখন সবেমাত্র কলেজে ভর্তি হয়েছে, আর 5টা মেয়ের মতো তার জীবনটাও স্বাভাবিক, হাস্যোজ্জ্বল আর সুন্দর ছিল। কিন্তু হঠাৎ তার এই আলোয় ভরা জীবনে কারোর নজর লেগে যায়। আসমা মাঝে মাঝে রাতে বাজে স্বপ্ন দেখতে শুরু করে। স্বপ্নে সে দেখতে পায় সে একজন বিবাহিতা নারীর সাজে সজ্জিত। তাকে কবুল বলতে বলা হচ্ছে, কিন্তু সে চাচ্ছে না। এই স্বপ্নে তার হবু স্বামীকে সে কখনোই দেখতে পেত না। এছাড়াও স্বপ্নে কেউ হয়তো তার সাথে জোর জবস্তি করার চেষ্টা করত। নিজেকে বাঁচাতে গিয়ে তার দম যেন বন্ধ হয়ে যেত। হঠাৎ বিকট চিৎকার দিয়ে সে ঘুম থেকে জেগে উঠত। ঘুম থেকে উঠে দেখতে পেত তার হাতে পায়ে সহ শরীরের বিভিন্ন স্থানে কালো কালো দাগ। তার হাতে বেশ বড় মাপের আঙুলের ছাপ স্পষ্ট দেখা যেত। বাবা মাকে বলার পর তারা অনেক হুজুরের সাথে যোগাযোগ করেন, কিন্তু সবাই একসময় পিছু হটেন। এর কারণ তখন অজানা হয়েই রয়ে গিয়েছিল। প্রতি রাতে অসহ্য যন্ত্রণা ভোগ করতে হতো আসমাকে। হয়তো তার সামনে খারাপ কিছু অপেক্ষা করছিল। এদিকে রূপকের আচরণও কেমন যেন পাল্টে যেতে শুরু করে। সে যেন অস্থির হয়েই যাচ্ছে দিনকে দিন। আমি জিজ্ঞাসা করলে বলে, না, আসছে না, কোনো খোঁজ পাচ্ছি না, চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমার মন বলছে আল রুহ তার শিকার পেয়ে গেছে, কিন্তু ওই শিকার ওর নয়, আমার, শুধুই আমার। ওই শিকারের হকদার একমাত্র আমি। আজ রাতে আমি আবারও কড়াভাবে চেষ্টা করব সেই শিকারের খোঁজ বের করতে। আপনি আজ রাতে আমার ঘরের আশেপাশে ভুলেও আসবেন না। আর আমাকে আপনি সাহায্য করছেন, তাই আমি আপনাকে সব বলছি। আমার কাজ আপনাকে দেখাচ্ছি। এসব যদি ঘূর্ণাক্ষরেও কেউ জানতে পারে, তাহলে আমার পরবর্তী শিকার হবেন আপনি। কথাটা মাথায় রাখবেন। সেদিন তার কথা শুনে আমি বেশ ভয় পেয়ে যাই। আমার কাছে মনে হতে থাকে এ সেই রূপক নয় যাকে আমি প্রথমবার দেখেছিলাম। আসলে পরিস্থিতি তাকে হয়তো এভাবে বদলে দিয়েছে। সেদিন রাতে রূপক বেশ কিছু রিচুয়াল করে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে সে আমাকে একটি ছোট কাগজে লিখে পাঠায়। আমাকে সাথে নিয়ে এক জায়গায় যাবে বলে জানায় সেই কাগজে। আমি বিকেলের দিকে রূপকের সাথে দেখা করি। তাকে দেখে বেশ উত্তেজিত লাগছিল। কিছু জিজ্ঞেস করার সুযোগ না দিয়েই বলতে শুরু করলো, ভাই, পেয়ে গিয়েছি। আমি তার বাসা সহ চিনে গিয়েছি। আর দেরি করা যাবে না, আসুন, এখনই বাসায় যাব। আমি রূপকের কথার মাথা মুন্ডু কিছুই না বুঝে তার দিকে হাঁ করে তাকিয়ে রইলাম। আমাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে সে আমার হাত টেনে ধরে কোথায় যেন নিয়ে যেতে শুরু করে। আমি কেমন যেন ঘোরের মধ্যে চলে গেলাম। হঠাৎ তার কণ্ঠ শুনে চেতনা ফিরে পেলাম। দেখলাম আমি একটি ছোট টিনের বাড়ির সামনে দাঁড়িয়ে। এই জায়গাটা আমি চিনি না।
আগে কখনো আসিনি, কিন্তু মনে হলো যেন কয়েক সেকেন্ডের মধ্যে আমি এখানে চলে এসেছি। রূপক আমাকে নিয়ে সেই বাসায় কড়া নাড়ল। এক মধ্যবয়সী মহিলা দরজা খুলে দিলেন। আমাদের পরিচয় জানতে চাইলে রূপক ওনাকে জিজ্ঞাসা করেন, চাচি, কিছু মনে করবেন না, আপনি আমাদের চিনবেন না। আপনার মেয়ের নাম আসমা, তাই না? আসলে আমার পরিচিত এক ইমামের মাধ্যমে আসমার অসুস্থতার কথা জেনে আমি এখানে এসেছি ওর সাথে দেখা করতে। দেখা করা যাবে? রূপকের কথা শুনে মহিলা আর কোনো প্রশ্ন না করেই মেয়ের সাথে দেখা করতে রাজি হয়ে যান, কেননা মেয়ের সুস্থতাই এখন ওনার সব থেকে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছিল। আসমার সাথে দেখা করার পর আমার মনে হচ্ছিল আমি হয়তো কোনো কঙ্কালের গায়ে জড়ানো চামড়ার একজন মানুষ দেখছি। এত জীর্ণ শরীরের কোনো মানুষ আমি এর আগে দেখিনি। আসমার মা কাঁদতে কাঁদতে আমাদেরকে আসমার সমস্যাগুলো খুলে বলেন। আমি একটু আগেই উল্লেখ করেছিলাম, রূপক তখন আসমার মায়ের হাতে একটি কাগজ দিয়ে বলেন, ওই কাগজে মোড়ানো আছে এক বিশুদ্ধ উনুনের ছাই। এই ছাই যেন প্রতি রাতে আসমার মাথায় লাগিয়ে দেয়া হয়। এছাড়া সে এক বোতল পানি বের করে কি যেন পড়ে তাতে ফু দিয়ে আসমাকে খেতে বলে। আসমা সেই পানি পান করে। রূপক মহিলাকে বলে, আজ থেকে আগামী 3 দিন খুবই বিপজ্জনক। এই সময় আসমা যেন ঘরের বাইরে না বের হয়, আর কোনোভাবেই এই ছাই লাগানোর কথা যেন ভুলে না যান। এই বলে রূপক আমাকে নিয়ে চলে আসে। আমি রূপককে জিজ্ঞাসা করি, ওটা কিসের ছাই? উত্তরে সে বলে, আজ না, অন্য একদিন বলবো। যদি আমার ভাগ্যে থাকে তাহলে নাকি আমি জানতে পারবো। তার উত্তরে কেন জানি না আমি সন্তুষ্ট হতে পারিনি। তাকে পুনরায় প্রশ্ন করি, 3 দিন কেন বিপজ্জনক? উত্তরে রূপক বলে, আপনি সব জানতে পারবেন, কিন্তু এখন না। 3 দিন পর, এই 3 দিন আমার সাথে কোনো প্রকার যোগাযোগ করবেন না। 3য় দিন আপনি সব জানতে পারবেন। কিভাবে জানতে পারবেন সে প্রশ্নও করবেন না। আমি তাকে আর কোনো প্রশ্ন না করে বাসায় ফিরি। 3 দিন পর কি হবে ভাবতে ভাবতে আমি অস্থির হয়ে পড়ি। এই 3 দিন আমার কাছে 3 বছরের মতো লম্বা মনে হচ্ছিল। 3 দিন পর রাতে ঘুমিয়ে আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখি। আমি দেখি লম্বা আলখেল্লা পরা একজন ব্যক্তি ভারী কণ্ঠে বলছে, কাজটা কি ভালো করলি? আমার শিকার কেড়ে নিয়ে ভেবেছিস শান্তিতে ঘুমাবি? একটা শিকার গিয়েছে তাতে কি, এতে আমার কোনো ক্ষতি হয়নি। মাঝখান দিয়ে তোর বেশ কিছু কাঠখড় পোড়াতে হলো। কতদিন এভাবে আমার শিকার কেড়ে নিবি? পারবি না, পারবি না। পাশ থেকে ভেসে আসে কণ্ঠ। সে বলে, আমার কোনো কিছুই মনে রাখার নেই। আমার শুধু মনে আছে প্রতিজ্ঞা। তোর সব কর্মের মাঝে বাধা হয়ে দাঁড়াবো আমি। তোকে তোর উদ্দেশ্য হাসিল করতে আমি দেব না। মনে রাখিস, আমিও আমার কথার খেলাপ করি না। রূপকের কথা শেষ হতে না হতেই রূপকের সাথে সেই ব্যক্তির তুমুল যুদ্ধ শুরু হয়। রূপককে আমি চিনতে পারছিলাম না। তার পেছন থেকে যেন মানবরূপী বিশাল দেহী এক পশু আকৃতির কোনো কিছু বের হয়ে এসে সেই ব্যক্তির মুখে সজোরে থাবা বসিয়ে তাকে ছুঁড়ে ফেলে দেয় কয়েক ফুট দূরে। রাগে ফুঁসতে ফুঁসতে সেই ব্যক্তি রূপককে হুমকি দিয়ে চলে যায়। হঠাৎ আমার মনে হলো রূপক আমার দিকে তাকিয়ে হাসছে আর বলছে, বলেছিলাম না সব জানতে পারবেন। তার চোখ টকটকে লাল, তার মুখের হাসি যেন স্বয়ং শয়তানের হাসিকেও হার মানাতে বাধ্য। আমার ঘুম ভেঙে যায়। ঘেমে নিয়ে আমি একাকার। সকালে রূপকের সাথে দেখা করি। আমাকে দেখে সে বলে, আপনি তো সব জেনেই গিয়েছেন, তাই আর কিছু জিজ্ঞেস করবেন না। আমি আসমার খোঁজ নিয়ে এসেছি। সে এখন ভালো আছে, তবে তাকে এখনো আরো কিছুদিন সেই ছাই ব্যবহার করতে হবে। আমি রূপককে জিজ্ঞাসা করি, এবার কি, আর কি করতে চাও? উত্তরে রূপক একটা শব্দই বলে, আর তা হলো অপেক্ষা। আল রুহ আবার নতুন শিকার খুঁজবে। যখনই সে শিকার পাবে তখনই আবার রূপকের কাজ শুরু হবে। এর মাঝে রূপক প্রতিদিনই শ্মশানে আর কবরস্থানে কাটাতে শুরু করে। আমি এর কারণ জানতে চাইলে সে বলে, আল রুহ নাকি কোনোভাবেই থামবে না। সে আরো ক্ষমতা অর্জন করে ফিরে আসবে মোকাবেলা করার জন্য। শিকার হাতে না পেলে যদিও তার ক্ষমতা খুব একটা বাড়বে না, কিন্তু সেও তন্ত্র সাধনা করে, শক্তি অর্জন করতে সেও পারে। শিকার না পেয়ে সে এখন ঘায়েল বাঘের মতো, আর আঘাতপ্রাপ্ত বাঘের থাবা খুবই ভয়ঙ্কর। তাই রূপককেও আল রুশ মুখোমুখি হবার জন্য তৈরি থাকতে হবে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য।
দেখতে দেখতে দিন, সপ্তাহ, মাস কেটে যায়। অপেক্ষার শেষ হয় না। রূপকের সাথে অনেক দিন আমার দেখা সাক্ষাৎ নেই। আমি একরকম ভুলেই গিয়েছি তার কথা, কিন্তু হঠাৎ একদিন তার কথা মনে পড়ে যায়। আমার নিজের জন্য না, আমার খুব কাছের কারো জন্য মনে পড়ে। আমি হন্যে হয়ে রূপককে খুঁজতে শুরু করি, কিন্তু তার দেখা মেলে না। প্রায় 4-5 দিন কেটে যায়। আমি এমন কোনো উপায় রাখিনি আমার সেই কাছের মানুষকে বাঁচিয়ে রাখার জন্য, কিন্তু আমার মনে হচ্ছে আমি পারবো না। একা একা বাড়ির পেছনে বসে আছি আর মনে মনে প্রচণ্ড চিৎকার করেই চলেছি। সেই চিৎকারের শব্দ কেউ শুনছে না, আমি নিজেও না। কেননা সব চিৎকারের আওয়াজ হয় না। চোখের পানির যেমন ঝর্ণার মতো গাল বেয়ে বয়ে চলেছে, থামার নাম নেই। হঠাৎ আমার কাঁধে কেউ একজন হাত দিয়ে ভারী কণ্ঠে বলল, চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। আমি পেছন ফিরে অবাক হয়ে যাই। যাকে 4-5 দিন ধরে পাগলের মতো হন্যে হয়ে খুঁজছি, সে আমার পেছনে দাঁড়িয়ে। তাকে চেনা যাচ্ছে না তেমন। আগের রূপক এবারের রূপকের মধ্যে অনেক পার্থক্য। জীর্ণ শরীরের রূপক আজ সুঠাম দেহের অধিকারী। তার পরনের জামাগুলো যেন খুব দামি। তাকে দেখে আমি মনে মনে কত যে খুশি হয়েছি, ভাষায় প্রকাশ করতে পারবো না। দাঁড়িয়ে উঠে তাকে জড়িয়ে ধরে বলি, ভাই, আমার বোনকে বাঁচাও। আমার বোনের অবস্থা খুব খারাপ। সে বিছানায় একেবারে মৃত মানুষের মতো পড়ে আছে। বাঁচাও তাকে, ভিক্ষা চাইছি তোমার কাছে। ভাই, তুমি বাঁচাও ওকে। আমার কথা শুনে রূপক আমাকে শান্ত হতে বলে আর আমার বোনকে দেখার ইচ্ছা প্রকাশ করে। আমি তাকে আমার বোনের রুমে নিয়ে যাই, তাকে দেখাই। আমার বোনের হাতে কালো কালো ছোপ দাগ দেখে রূপক আমার কাছে সেই দাগ ছুঁয়ে দেখার অনুমতি চায়। আমি তাকে অনুমতি দিলে সে চোখ বন্ধ করে আমার বোনের হাতে থাকা কালো দাগ স্পর্শ করে। কিছুক্ষণ বসে থাকে। হঠাৎ সে আমার বোনের হাত ছেড়ে দিয়ে দ্রুত বাইরে চলে আসে। সে আনমনা হয়ে বারবার বলছিল, ইফরিত, ইফরিত, ইফরিত। ইফরিত কি তখন আমি জানতাম না। আমি তাকে কি হয়েছে জিজ্ঞাসা করলে সে আমাকে শুধু বলে, হাতের সময় খুব কম, যা করার আজই করতে হবে। এসব কিছু বলার সময় এখন নেই, আগে বোনকে বাঁচাতে হবে। এসব বলে সে তড়িঘড়ি করে বাসা থেকে বের হয়ে যায়। যাবার সময় সে বলে কিছুক্ষণ পর আবার ফিরে আসবে। তার এমন অবস্থা দেখে আমি নিজে কি পরিমাণ যে ভয় পেয়েছি ভাষায় প্রকাশ করার মতো না। ঘণ্টাখানেক পরে সে ফিরে আসে, সাথে নিয়ে আসে একটা পুটলি। সেদিন রাতে সে আমাকে নিয়ে বোনের রুমে চলে যায়। রুমের দরজা বন্ধ করে আমাকে বলে, আপনার চোখে আমি কাপড় বেঁধে দিচ্ছি। এখানে এমন কিছু হতে পারে যা সহ্য করার সাহস আপনার নেই। আপনি অনেক কিছু শুনবেন, কিন্তু ভয় পাবেন না। আর যা কিছু হয়ে যাক, বোনের হাত ছাড়বেন না। এই কথা বলে সে আমার চোখ বেঁধে বাম হাতে কিছু একটা ধরিয়ে ডান হাত দিয়ে আমার বোনের হাত শক্ত করে ধরে রাখতে বলে। আমি তার কথা মতোই কাজ করি। আশেপাশে কোনো শব্দ নেই, চারপাশে একেবারে নিশ্চুপ। রূপকের উপস্থিতিও টের পাচ্ছি না। ভয়ে আমার আত্মা শুকিয়ে যাচ্ছে। হঠাৎ রূপকের আওয়াজ শুনি। সে কাউকে উদ্দেশ্য করে বলছে সে তার আসল পরিচয় পেয়ে গেছে। আমি রূপকের কথা ছাড়া অন্য কারো কথা শুনতে পাচ্ছি না, কিন্তু মনে হচ্ছে রূপক কারোর সাথে কথা বলছে। এক পর্যায়ে আমার বোন হঠাৎ করে প্রচন্ড জোরে কাঁপতে শুরু করে। আমার হাত ছাড়ানোর জন্য সে পাগল হয়ে যায়। শুরু হয় চিৎকার, আর্তনাদ। আমার গলা শুকিয়ে যায়, হাত ব্যথায় যেন ভেঙে যাচ্ছে। না আর পারছি না ধরে রাখতে। আমার হাতে কামড় বসিয়ে দেয় আমার বোন। হাতের ওপরে চামড়া ছিঁড়ে ফেলে। ব্যথায় আমি হাও মাও করে কেঁদে উঠি। রুমের ভেতরে যেন ঝড় বয়ে যাচ্ছে। রূপকের চিৎকারে আর আমার বোনের আর্তনাদে আমি যেন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলছি। বারবার জ্ঞান হারাবো করেও হারাচ্ছি না। হঠাৎ কানের কাছে আমার বোনের মুখের অস্তিত্ব টের পাই। আমাকে ফিসফিস করে বলছে, এই শিকার আমার, হাতটা ছেড়ে দে। রূপক বারবার আমাকে হাত না ছাড়ার জন্য বলছে। আমি সজোরে আমার বোনের হাত ধরে আছি। রক্তে আমার হাত ভিজে যাচ্ছে। রক্তক্ষরণের জন্য আমি এক পর্যায়ে জ্ঞান হারাই। জ্ঞান ফিরে এলে দেখি আমার সামনে রূপক দাঁড়িয়ে। সে আমাকে বলে, আমার বোন অল্পের জন্য বেঁচে গেছে। আর কিছুক্ষণ আগে আমি হাত ছেড়ে দিলে তাকে হয়তো আর বাঁচানো যেত না। আমি রূপককে সব খুলে বলতে নির্দেশ করি। এবার আর কোনো অনুরোধ নয়, যা কথা হবে সরাসরি হবে ভেবে জিজ্ঞেস করি। সে আমাকে বলে, মনে আছে আল রুহ কথা? আমি নিজেও তার সঠিক পরিচয় জানতাম না, তার উদ্দেশ্য কি জানতাম না। আল রুহ শুধুই আমার কাছে এক নাম আর রহস্য হয়ে আমার জীবনে রয়ে গিয়েছিল। কিন্তু তার আসল পরিচয়, সে একজন
ইফরিত। ইফরিতের কাজ বংশবৃদ্ধি করা, আর তাই আল রুহ একের পর এক শিকার খুঁজে চলেছে। আপনার বোন সেই আল রুহ নামক রোগেই আক্রান্ত, কিন্তু আল রুহ আপনার বোনকে কোনোভাবেই কবজা করতে পারছিল না কেন তা আমার জানা নেই। তবে ইফরিত সম্পর্কে যতটুকু জানি, যে কেউ তার বদ নজরে আসতে পারে। সেদিন রাতে তার সাথে আমার একটা সওদা হয়। তার পরবর্তী শিকারে আমি বাধা দেব না শর্তে আপনার বোনকে আমি বাঁচিয়েছি। আপনজন হারানোর কষ্ট আমি বুঝি। আপনার বোনকে এখান থেকে দূরে পাঠিয়ে দিন। আল রুহর নজর এখন আপাতত তার উপর নেই। আর হ্যাঁ, আপনাকেও আমার থেকে দূরে থাকতে হবে। আমি আল রুহর কাছে ওয়াদা করেছি তার শিকারে বাধা না দেবার, কিন্তু সেটা সম্ভব নয়। আমার যে ওয়াদার জন্য আজ আমি এই পথে, সেই ওয়াদা আমি ভঙ্গ করতে পারবো না। তাই আল রুহকে দেয়া ওয়াদাটা আমার ভঙ্গ করতে হবে। আপনার জন্য ভালো হবে আমার থেকে দূরে থাকা। এই কথা বলে রূপক বিদায় নেয়। আমার হাতের সেই কামড়ের দাগ আজও রয়ে গেছে। আপনারা দেখতে চাইলে আমি সেটি ছবি তুলে আপনাদের মাঝে শেয়ার করতে রাজি। এর মধ্যে দিয়েই শেষ হয় আল রুহর দ্বিতীয় শিকারের গল্প। লিসনার্স, আপনারা কি তৃতীয় বা চতুর্থ শিকারের গল্প শুনতে চান? সেই গল্প শোনার জন্য আপনাদেরকে আরেকটু অপেক্ষা করতে হবে। ভাবছি বাকি অংশ পরের সপ্তাহে দেব, কিন্তু না, ঈদুল আজহার এই উৎসব মুখর সময়ে আপনাদেরকে আর নিরাশ করছি না। চলুন চলে যাই তৃতীয় এবং চতুর্থ শিকারের গল্পে। এখানে বাকি দুটি গল্প একে অপরের সাথে সংযুক্ত, কিভাবে সেটাও বলছি। আল রুহ তৃতীয় এবং চতুর্থ শিকার ছিল দুই বোন, দুই যমজ বোন। একজনের নাম মারিয়া, অন্যজনের নাম রাজিয়া। তারা দুই বোন তখন 10ম শ্রেণীর ছাত্র। এই ঘটনাটি শুরু থেকেই শুরু করি। চলে যাচ্ছি কথকের উপস্থাপনায়। আমার বোনের সুস্থ হবার পর তাকে কোথায় পাঠানো হয়েছে তা আমি শেয়ার করতে পারবো না। আসলে বর্তমানে আমি নিজেও আমার বোন কোথায় আছে তা জানি না, কেননা এতে তার বিপদ হতে পারে। রূপক সেদিন চলে যাবার পর তার সাথে আমার আর দেখা হয়নি। এভাবে চলতে চলতে প্রায় 4টি বছর কেটে যায়, কিন্তু ভাগ্য যদি সাক্ষাৎ লিখে রাখে তাহলে সেটা খণ্ডানো সম্ভব নয়। রূপকের সাথে আমার একদিন হঠাৎ করে দেখা হয়ে যায়। বিশেষ এক কারণে আমি 2007 সালে ঢাকা যাই। সেখানে গিয়ে এক রেস্টুরেন্টে খাবার খেতে বসেছি। দেখি সেখানে ক্যাশ কাউন্টার রূপক বসা। তাকে দেখা মাত্রই আমি চিনতে পারি সে হয়তো আমাকে চেনেনি অথবা চিনতে চায়নি। আমি তার কাছে গিয়ে কেমন আছে জিজ্ঞাসা করায় সে একগাল হাসি দিয়ে আমাকে জড়িয়ে ধরে বলে সে ভালো আছে। পকেট থেকে বের করে তার 2 সন্তানের ছবি আমাকে দেখায়। খুব ভালো লেগেছিল সেদিন তার সাথে দেখা করে। আমার কাজ শেষ করার পর আমি আবার তার রেস্টুরেন্টে ফিরে আসি। তার জীবনে কি চলছে এবং তান্ত্রিক থেকে রেস্টুরেন্টের মালিক হবার রাস্তায় কি কি ঘটনা ঘটেছে সব শুনতে চাই। সে এক দীর্ঘশ্বাস নিয়ে কিছুক্ষণ চুপ থেকে বলে রেস্টুরেন্টের বারান্দায় বসে আমার সাথে সব শেয়ার করবে। আমিও তার কথায় রাজি হই। দুজন একসাথে বসে কফির কাপ হাতে নিয়ে চুপচাপ অপেক্ষা করি। একসময় রূপক বলতে শুরু করে, ভাই, জীবনের অনেকটা সময় আল রুহ নষ্ট করে দিয়েছে। আপনি জানেন তার সাথে আমার এই শত্রুতা কিসের? যেদিন আপনি আমাকে স্টেশনে দেখেছিলেন সেদিন আমার হাতে একজনের লাশ ছিল। বারবার আমাকে জিজ্ঞাসা করার পরেও আমি আপনাকে বলিনি ওই লাশ কার। ওই লাশ ছিল আমার আদরের ছোট বোনের। আল রুহ আমার বোনকে নির্মমভাবে হত্যা করেছে। আমার বোনের পেটে 7 মাসের বাচ্চা ছিল। সেই বাচ্চাকে পেট চিরে বের করে নিয়ে এসেছিল শুধুমাত্র তার কথায় আমার বোন রাজি হয় নাই। সেই জন্য আমার বোনের স্বপ্নে দেখা দিয়ে সে বারবার তার সাথে যেতে বলতো। আমার বোন আমার সাথে তার মৃত্যুর আগের দিন সব শেয়ার করে। আমি সময় সুযোগ কোনোটাই পাইনি ওকে বাঁচানোর। আর তখনকার সেই রূপকের এত ক্ষমতাও ছিল না যে আল রুহকে সে আটকাবে। সেদিন আমি আল রুহর রাস্তার কাটা হয়ে দাঁড়াবার প্রতিজ্ঞা করি। এই হলো সাধক রূপকের তান্ত্রিক হবার পাঠ। আর বর্তমানে আসার পেছনে ইতিহাস একটু ভিন্ন। আপনার বোনকে বাঁচানোর পর রুহর সাথে আমার বেশ কিছুদিন কথা হয়। সে আমাকে বারবার মনে করিয়ে দেয় আমি যেন তার শিকারে বাধা না হয়ে দাঁড়াই। সেদিন থেকেই আমার মন কেমন যেন অস্থির হয়েছিল। মনে হচ্ছিল এবার সে আরো বড় একটা কিছু করার চেষ্টা করবে। আমার ধারণা সত্যি হয়। একদিন রাতে আমি তার মনে কোনো পরিকল্পনা আছে কিনা জানার জন্য আমার ক্ষমতা ব্যবহার করি। সেদিন রাতে আমি স্বপ্নে দেখি 2টা মেয়ে
যারা একই রকম দেখতে, তারা প্রচন্ড ভয়ে অন্ধকার রুমের এক কোণায় লুকিয়ে আছে, একে অপরকে জড়িয়ে ধরে। আর তাদের সামনে দাঁড়ানো সাক্ষাৎ শয়তান রূহ। সাথে সাথে আমার ঘুম ভেঙে যায়। আমি ঘুম থেকে উঠেই আবার বেশ কিছু রিচুয়াল শুরু করি, যা ছিল আমার ভুল। আল রূহ আমার উপর নজর রাখছিল, যা আমার অজানা ছিল। সে তখনও তার শিকার খুঁজে পায়নি। আমার স্বপ্নের মাধ্যমেই আমি তাকে তার শিকারের কাছে পৌঁছে দেই। সেদিন রাতে সে আমার সামনে আসে এবং আমাকে ধন্যবাদ দিয়ে চলে যায়। অনেক খোঁজ করেও আমি ওই দুই মেয়ের কোনো হদিস পাচ্ছিলাম না। আমার ক্ষমতাও কোনো কাজে আসছিল না। এরপর আমি একের পর এক উপায় অবলম্বন করতে শুরু করি। শেষে এক অঘরী তান্ত্রিকের কাছ থেকে কিছু নতুন তন্ত্র শিখে সেই অনুযায়ী কাজ করি এবং সেই মেয়ে দুটোকে খুঁজে বের করতে সক্ষম হই। আমি অনেক দেরি করে ফেলেছিলাম। সেই দুই মেয়ে তখন আলরুর কবজায় চলে গিয়েছে। মেয়ে দুটি ছিল এতিম। এতিমখানা থেকেই তাদের লেখাপড়ার ব্যবস্থা ছিল, কিন্তু তাদের আচরণগত পরিবর্তনের জন্য তাদেরকে একটি কক্ষে রাখা হয়। এতিমখানায় গিয়ে আমি অনেক কষ্টে তাদের সাথে দেখা করি। তাদেরকে দেখে আমি অবাক হয়ে যাই। দুইজন জীর্ণশীর্ণ মেয়ে একসাথে বসে আছে। তারা উভয়ই আমাকে দেখে নড়ে চড়ে বসে আর নিজেদের আড়াল করতে শুরু করে। তখন তাদের বয়স অনেক কম হওয়ায় আল রূহ তার ইচ্ছা পূরণ করতে সক্ষম ছিল না, তাই তাদেরকে আপাতত